তোমার মা তোমার দাদির থেকে শিখেছে, এবার তোমার মা তোমার বউকে শেখাবে। আরে তুমি কতদিন নিজুমের থেকে সত্যিটা লুকাবে? আলফি হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, যতদিন আমি দুনিয়ার সামনে নিজের নামে রিউমারের সত্যিটা ক্লিয়ার করছি। ক্লিয়ার তো হয়ে গেছিলে, তুমি যে স্বেচ্ছায় ওই রুমে যাওনি সেটাও প্রমাণ হয়ে গেছিল। তোমাকে ড্রিঙ্কস অবস্থায় ক্যামেলিয়া হোটেল রুমে নিয়ে গিয়েছিল। সেই রুমের সিসিটিভি অফ ছিল, প্রমাণ শুধু এটাই হয়েছিল ক্যামেলিয়া ও আমার মধ্যে মিউচুয়াল সব কিছু ছিল। দেখাচ্ছিল দুজনেই আমরা ড্রিঙ্কস ছিলাম। রেপ এলিগেশনটা মিথ্যে প্রমাণ হয়েছিল শুধু, কিন্তু আমার সেন্সে আমি যতটুকু মনে করতে পারি আমাদের মধ্যে কিছুই হয়নি। এমনকি ক্যামেলিয়া জেলে আমার কাছে গিয়ে বলেছিল সে এসব আমার উপর রিভেঞ্জ দিতে করছে। তাই আমি আবারও ক্যামেলিয়ার সাথে কাজ শুরু করেছি। মিস্টার জুনায়েদ বললেন, তাহলে নিজুমকে এখন কেন বিয়ে করলে? নিজুম এখানে আসার পর, সব প্রমাণ হওয়ার পর বিয়ে করতে। আমি তাই চেয়েছিলাম, কিন্তু নিজুমের চাচার কোম্পানির সাথে আমাদের যে বিজনেস ডিলটা তুমি করতে চেয়েছিলে সেটা করতে আমি বাংলাদেশে যাই। সেখানে আমি ওনার আরেক বিজনেস পার্টনার, মানে যার থ্রুতে তুমি নিজুমের আঙ্কেলের কোম্পানির সাথে ডিল করবে ভেবেছিলে। 3টা কোম্পানি একসাথে কোলাবোরেশন করবে, সেই লোকের সাথে নিজুমের আঙ্কেলের কিছু কনভারসেশন আমি শুনে ফেলেছিলাম। লোকটা মিডল ইজের নিজুমের আঙ্কেলের কাছে নিজুমকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। অ্যান্ড যদি বিয়ে দেয় তবে এই ডিল হলে সেই পরিমাণ লাভ তার কোম্পানির হবে, সেগুলো সে নিজুমের আঙ্কেলকে দিয়ে দেবে। নিজুমের আঙ্কেল একটু হেজিটেশন করলেও আমার মনে হচ্ছিল তিনি রাজি হয়ে যেতেন, কারণ এই লোকের কারণেই সে আমাদের সাথে এত বড় ডিলটা করতে পারছিল। এই জন্য আমি ওই লোককে কোম্পানিতে অ্যাডমোটেড ডিল সাইনের আগেই সরিয়ে দেই। তারপর নিজুমের চাচাকে আমারও নিজুমের বিয়ের প্রপোজাল দেই। আমি নিজুমকে বলতাম যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু নিজুমি যখন আমাকে মেসেজ করে বলল যে যার সাথে ওর বিয়ে হয়েছে সে গুন্ডা, রেপিস্ট, মাফিয়া এইসব, তখন আমি আর আমার পরিচয় বলিনি। এসব যে ওই লোক ছড়িয়েছে তাতে সন্দেহ নেই। বুঝলাম। দেখো কতদিন লাগে, মেয়েটা খুবই মিষ্টি। তুমি যে জায়ান আহমেদ, জানলেও দুঃখ পাবে। আলফি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, কিছু করার নেই ড্যাড, আমার কাছে আর কোনো বেটার অপশন নেই। ক্যামেলিয়ার সাথে ডিলটা খুব জলদি শেষ হবে, তারপরই ওর থ্রো রিভিল হবে। মিস্টার জুনায়েদ ছেলের কাঁধে হাত রেখে ভরসা দিলেন। অক্টোবর পেরিয়ে নভেম্বর। প্রকৃতি শরতের ছোঁয়া বাহুল থাকলেও শীতের পরশ বেশ জোরে সোরে আসতে শুরু করেছে। নিঝুমের সময় কাটছে ইউনিভার্সিটি ক্লাস ও বাড়িতে এসে আলফির মায়ের সাথে। আজ সকালে মিসেস আর্লিন ও মিস্টার জোনাইদ টর্নাটে গিয়েছেন নিজের বোনের বাড়িতে বেড়াতে। আলফিরও আজ ক্লাস আছে, তাই নিঝুমকে আজ ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে আলফির জন্য অপেক্ষা করতে হবে। তবে মিস্টার জোনাইদ মিসেস আলফির অটোয়ার্ড আসার পর যেসব দিন আলফির ক্লাস থাকে সেসব দিন মিস্টার জোনাইদের নিঝুমকে ইউনিভার্সিটি থেকে নিয়ে আসেন। আলফি অফিস থেকে সরাসরি ইউনিভার্সিটিতে গিয়েছে। সে এখন নিঝুম লাইব্রেরিতে থাকতে বলে ক্লাস করছে। লাইব্রেরি আরও কিছু স্টুডেন্ট আছে। কিছুক্ষণের আগেই সন্ধ্যা নেমে গেছে। নিঝুম লাইব্রেরিতে পড়ছে। হঠাৎ একটা মেয়ে এসে বলে, Someone is waiting for you outside. হুম I didn't his name, but he is so handsome and tall. বলেই মেয়েটা অন্য একটা টেবিলে গিয়ে বসলো। নিঝুম ভাবলো আলফি ডাকছে। ইউনিভার্সিটিতে অনেকেরই ক্রাশ আলফি, তাছাড়া আলফি ছাড়া এখন কেউ আর ডাকবে না। নিঝুম আলফির নাম্বারে ডায়াল করতে করতে লাইব্রেরি থেকে বের হলো। এখনও আলফির ক্লাসের সময় শেষ হতে ঘন্টা মতো বাকি। প্রায় 20-30 মিনিট আগে আলফির ক্লাস শেষ হয়। আজ হয়তো আরও তাড়াতাড়ি শেষ হয়েছে। নিঝুম লাইব্রেরির বাইরে এসে কাউকে দেখলো না, তাই সে ভবনের বাইরে গেল। বাইরে যেতে অন্ধকার। আজকে এখানে লাইট নষ্ট হয়ে গেছে, ভাবলো নিঝুম। তারপর দেখলো একজন দাঁড়ানো গাছের কাছে। পেছন থেকে দেখে আলফি মনে হলো না। আলফি তো সাদা শার্ট পরিহিত ছিল, আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি কালো জ্যাকেট পরেন।
ততক্ষণে আলফি কলও রিসিভ করেছে। নিঝুম ফোন আলফির কণ্ঠ শুনে আবার ভেতরে প্রবেশ করতে ঘোরে। ততক্ষণ পেছনে থেকে দুজন তার মুখ চেপে ধরে। অতর্কিত নিঝুমের ফোনটা ছিটকে ঘাসের উপরে পড়ে। ছাড়া পেতে গোঙাতে থাকে নিঝুম। ফোনের অপর পাশে আলফি হঠাৎ নিঝুমের গোঙানির আওয়াজ পেয়ে ক্লাসের মাঝে উঠে দাঁড়ায়। ফ্যাক্সলাইটের কিছু না বলে ক্লাসের বাইরে ছোটে লাগায় সে। হাতে ফোন তার, কানে এয়ারফয়েড। ক্লাসে উপস্থিত সকলে হতবাক হয়ে চেয়ে থাকে। নিঝুম ছাড়া পেতে খুব চেষ্টা করছে, কিন্তু দুজন সবল দেহ মানুষের সাথে কি পারে। ওর এই ছাড়া পাওয়ার চেষ্টার মাঝে একটা পরিচিত কণ্ঠ শুনতে পায় বলছে, Oh, Nijum babe, why are you scared? It's me, Alex. Relax, babe. নিঝুম অ্যালেক্সকে এভাবে দেখে যেন হতভম্ব। অ্যালেক্স তাকে ডেকে পাঠিয়েছে, আর এরা অ্যালেক্সের লোক। নিঝুম কিছু বলতে ছটপট করছে খুব, কিন্তু অ্যালেক্স ওর লোকদের ইশারা করতে ওরা নিঝুমের একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। চেতনা হারিয়ে ঢলে পড়ে নিঝুম। তারপর অ্যালেক্স ওকে গাড়িতে তুলে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যায়। যেখান থেকে নিঝুমকে নিয়ে গেছে আলফি সেখানে এসে দেখে কেউ নেই, জায়গাটা ফাঁকা। সে নিঝুমের কল কেটে আবারও ওর নাম্বারে কল করে। ফোনটা রিংটং বেজে ওঠে কাছে কোথাও। অতঃপর ঘাসের উপর ফোনটা কুড়িয়ে পায়। আলফি চিন্তায় ও অস্থিরতা দ্রুত নিজের গাড়ির দিকে ছুট লাগায় আর কল করে তার অ্যাসিস্ট্যান্টকে। বলে, শাহরিয়ার, এখনই অ্যালেক্সকোর লোকেশন ট্র্যাক করো। ওর ফোন বা গাড়ির দুটো লোকেশন ট্র্যাক করে আমাকে জানাও। তারপর কল কেটে সে গাড়ি স্টার্ট দেয়। তার ধারণা অ্যালেক্স নিঝুমকে তার ফ্ল্যাটে নিয়ে যাবে, তাই সেদিকেই গাড়ি ঘোরায়। নিঝুমের ফোনে সে অ্যালেক্সের কথা শুনেছিল। অ্যালেক্স যে এরকম করবে তা সে ভাবতেই পারেনি। অ্যালেক্স সবসময় ফ্ল্যাট করে, গার্লফ্রেন্ড চেঞ্জ করা এসব করে, কিন্তু কিডন্যাপ নাকি। রাগের মাথায় রগগুলো দপদপ করে ছিঁড়ে যাচ্ছে। শেয়ারিংটন বার কয়েক ঘুষি দিয়ে রাগ কমছে না তার। ইতিমধ্যে গাড়ির স্পিড অনেক হাইতে তুলে দিয়েছে। সামনের গাড়িগুলো স্পিড ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণের পর সারিয়া অ্যালেক্সের লোকেশন তাকে জানায়। অ্যালেক্স তার ফ্ল্যাটে যাচ্ছে না, শহরের বাইরের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। আলফিও সেই দিকেই যাচ্ছে। আলফি দেখলো যে কেউ বলবে সে এখন খুনটাও করে ফেলতে পারে। এদিকে শাহরিয়া অ্যালেক্সের লোকেশন পুলিশকেও দিয়ে দিয়েছে। শাহরিয়া ধারণা তার বস এখন যতটা রেগে আছে তা যে কারো প্রাণের জন্য ক্ষতিকারক। যদি আলফির দ্বারা কোনো খুন খারাপি হয়ে যায় তবে আলফির রাগ সম্পর্কে তার ধারণা কিছুটা হলেও আছে, তাই সে আগে থেকেই পুলিশকে ইনফর্ম করে দিয়েছে। প্রায় 2 ঘন্টা পর অ্যালেক্স লোকেশনে স্থির দেখাচ্ছে। আলফিও সেই জায়গার কাছাকাছি। সে যেই স্পিডে গাড়ি চালিয়েছে তাতে আর 5-7 মিনিট লাগবে পৌঁছাতে। অ্যালেক্স গাড়ি থামিয়ে নিঝুম তার পুরনো ফার্ম হাউসে নিয়ে যায়। সে অনেক স্পিডে গাড়ি চালিয়ে এসেছে। নিঝুম এখনও সেন্সলেস। ফার্ম হাউসের ভেতরে গিয়ে নিঝুমকে বিছানায় শুইয়ে দেয়, বেশ শক্ত করে হাত দুটো বেঁধে ফেলে। তারপর ঘরের সব আলো নিভিয়ে দেয়। কালো মেটো পর্দা টেনে দেয় যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারে। পর্দা টানা শেষ হতে সে গাড়ির শব্দ পায়। বুড়োকুটুকি করে অ্যালেক্সিস পর্দা খানিক সরিয়ে বাইরে স্কিড লাইটের আলো দেখতে পায়। তার গাড়ির পেছনে একটা গাড়ি এসে থেমেছে। গাড়ি থেকে একটা লোক নেমে চারিদিকে ঘাড় ঘুরিয়ে কিছু খুঁজছে। এখন রাত 10:30টার মতো বাজে। এটা কামারশিলিয়ার এরিয়া থেকে দূর। এখানে বাড়িগুলোর মানুষজন দ্রুতই ঘুমিয়ে পড়ে। কিছু বাড়িতে এখনও আলো জ্বলছে, আবারও কিছু বাড়ি ফাঁকাও। অ্যালেক্স বুঝে যায় আলফি তার খোঁজ পেয়ে গেছে। রাগে অ্যালেক্স খানিক জোরেই পর্দা টেনে দেয়। চতুর্দিকে নজর বুলিয়ে অ্যালেক্স খেয়াল করে একটা বাড়ির পর্দা হঠাৎ সরে গেছে, যেন পর্দার আড়ালে কেউ ছিল। অ্যালেক্সের গাড়ি যেই বাড়ির সামনে রাখা সেই বাড়ির পাশের বাড়িতে সবে পর্দা সরেছে। বাড়িটা পুরানো, দেখেই মনে হচ্ছে অনেক দিন জঙ্গল পরিষ্কার হয়নি। বাড়ির গা বেয়ে জংলি লতার ঢাল ছাদ পর্যন্ত উঠেছে। আলফির মনে পড়ে অ্যালেক্স তাকে বলেছিল তার বাবার একটা পুরনো ফার্ম হাউস আছে যা শহর থেকে দূরে। সেখানে তাদের বছরে যাওয়া হয় না। তার বাবা মা কিংস্টোন থাকে। আলফি দ্রুত বাড়িটার দিকে ছুটে যায়। অ্যালেক্সের হাত পা কাঁপছে। আলফি তার খোঁজ এত দ্রুত কিভাবে পেয়ে গেল? সে তো আলফিকে খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে দেখে এসেছিল। এমনকি আজকে ক্লাসের লেকচার অনুযায়ী ক্লাসটা ফুল টাইম লাগবে বলে তার ধারণা। তাহলে ভাবতে ভাবতে তার নজর নিঝুমের দিকে যায়। এই মেয়েটা তাকে ইগনোর করে যা তার সহ্য হয় না। এই পর্যন্ত কোনো মেয়ে অ্যালসির ইগনোর করেনি, বরং মেয়েদের আলোচনার মধ্যমণি সে। কিন্তু এই নিঝুম মেয়েটা নাকি বিবাহিত।
কিন্তু তার বিশ্বাস হয় না। বিবাহিত হলে মেয়েটা আলফির বাড়িতে থাকবে কেন? আলফির থেকে কি সে কম সুদর্শন? তাছাড়া মেয়েটাকে দেখে মনে হয় না বিবাহিত। তাই আজ সে মেয়েটাকে একটা শিক্ষা দিতে এখানে নিয়ে এসেছে। আফসা আলো আধারিতে নিঝুমের দিকে চেয়ে থাকতে থাকতে হুট করে ঘোর লেগে যাচ্ছে অ্যালেক্সের। ওর মুখের উপরে আসা চুলগুলি হালকা হাতে সরিয়ে দেয়। মেয়েটি সত্যি নজর কাড়া সুন্দরী। কানাডার সুন্দরী মেয়েদের থেকে একদম আলাদা ধরনের সৌন্দর্য। এই জন্য বুঝি এশিয়ান মেয়েদের সৌন্দর্য সবসময় ঐশ্বরিত ও মোহমানিত হয়। অ্যালেক্স নিঝুমের কানের কাছে ফিসফিস করে বলে। ইউ উইল বি মাইন বেব। মোবাইলের সময় থেকে অ্যালেক্স নিঝুমের আরেকটি দীর্ঘ সময় ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। গাড়িতে তোলার আগে শর্ট অ্যাক্সিড একটা ইঞ্জেকশন দিয়েছে, যার দরুন কয়েক সেকেন্ড নিঝুম ঘুমের ডোলে সেন্স হারিয়ে ফেলেছিল। তারপর কিছুক্ষণ পর আবার লম্বা সময় ঘুমানোর জন্য ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশনটা দিয়ে বসতে বাড়ির দরজা ক্রমাগত দানবীয় ধাক্কা পড়ছে। অ্যালেক্স ঘাবড়ে গেলেও সামলানো নিজেকে। হুট করে কিছু চিন্তা করে ঘুমন্ত নিঝুমের সাথে কয়েকটা সেলফি তুলে নিল চটপট। তারপর নিজের দরজা খুলে অবসর হলো, কিন্তু তার আগেই দরজা ভাঙার বিকট শব্দ ভেসে আসে। শোনা যায় আলফির কণ্ঠ। অ্যালেক্স নাম ধরে গালি দিতে দিতে এই দিকে আসে। আলফির ফোনের টাচ জ্বালিয়ে নিঝুমকে রাখা রুমের কাছে এসে অ্যালেক্সকে দেখে। ততক্ষণে কলার চেপে ধরে ওর, কয়েকটা ঘুষিও লাগায়। ততক্ষণে হাসছে অ্যালেক্স। আলফির রাগ বাঁধন হার। সে হেসে হেসে শুধায়, হোয়াটস ইটস নিঝুম, টেল মি বাস্টার্ড। অ্যালেক্স ইশারায় পেছনে বিছানায় দেখায়। আলফি ওকে ছেড়ে দিয়ে নিঝুমের কাছে যায়। মেয়েটা প্রাণহীন নিথরের মতো পড়ে আছে। গালে বার কয়েক আলতো স্পর্শ ডাকে ওকে, সাড়া নেই। আলফি দাঁড় কিরমির করে নাকের পাটা ফুলিয়ে রাগের বিস্ফোরণ করে উঠে দাঁড়ায়। ফের কলার চেপে ধরে অ্যালসির। হোয়াট হ্যাভ ইউ ডান উইথ হার? হোয়াট ইজ সিট রেসপেন্ডিং? অ্যালেক্সের মুখের কোণে তাজা রক্ত লেগে আছে। সে সেই অবস্থায় হাসতে হাসতে বলে, জাস্ট 3 or 4 ইঞ্জেকশন অ্যান্ড সি। অ্যালফি ওকে আরও কতগুলি ঘুষি ও লাথি দিল, যার দরুন অ্যালেক্স মেঝেতে পড়ে গেছে। জখমি অবস্থা তার। অ্যালফি চটজলদি নিঝুমের হাতের বাঁধন খুলল, তারপর কোলে তুলে নিল। সেই অবস্থায় ঘুরে অ্যালেক্সের উদ্দেশ্য করে বলে, জাস্ট ওয়েট ফর মি, আই উইল কিল ইউ। অ্যালেক্স ফের হাসে। এই হাসিটা গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে আলফির। আলফি নিঝুমকে নিয়ে রুমে থেকে বেরিয়ে যেতে ধরলে অ্যালেক্স প্রশ্ন ছড়ে, Why are you so possessive for this girl? Who is she? আলফি রুম থেকে বেরিয়ে যেতে যেতে উত্তর দেয়, ইটস নান অফ ইউর বিজনেস। Of course, it's my business. You both are having a love relationship. থামে আলফি। ঘুরে কৌতুকের স্বরে প্রশ্ন ছড়ে, ইউ অ্যান্ড নিঝুম আর হ্যাভিং এ লাভ রিলেশনশিপ, রিয়েলি? আলফির কণ্ঠে কৌতুক ও আত্মবিশ্বাস অ্যালেক্সকে কিছুটা দোটানায় ফেললো, কিন্তু কণ্ঠে অগাধা আত্মবিশ্বাস নিয়ে বলল। Yes. আলফি এগিয়ে এলো ওর দিকে। দুটো ফোনের ফ্ল্যাক্সের আলোয় পরিষ্কার রুমের সকল বস্ত্র। আলিফ অ্যালকির কানের কাছে এসে ফিসফিস করে বলল, গো হেল উইথ ইউর সো কোল্ড লাভ রিলেশনশিপ। তারপর ঘুরে আবার চলে যাচ্ছে। অ্যালেক্স বিভ্রান্ত স্বরে বলে, But why are you acting possessive, man? She is just a girl. শি ইজ নট জাস্ট গার্ল, শি ইজ মাই ওয়াইফ। বলেই বড় বড় কদম ফেলে নিঝুমকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো আলফি। পেছনে রয়ে গেল হতভম্ব হতচকিত জখমি অবস্থায় অ্যালেক্স। নিঝুমকে নিয়ে বাড়ির বাইরে আসতে কাছাকাছি পুলিশ গাড়ির সাইরেনের শব্দ শুনতে পায়। বোঝে সে সাহারিয়ান নিশ্চয়ই পুলিশকে খবর দিয়েছে, তাই নিঝুমকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয়। পুলিশ এসে পৌঁছালে সব ডিটেলসে বলে। নিঝুমের সাথে কলে কথা বলার রেকর্ডারও দেয় প্রমাণ হিসেবে। তারপর পুলিশ নিজের কাজ করে আর আলফির নিঝুমকে নিয়ে চলে আসে। রাত 3টের বেশি বাজে। আলো আধারিত ঘুমন্ত নিঝুমের মুখের দিকে নির্নিমেষে তাকিয়ে আছে আলফি। ঘুমের মাঝে মেয়েটাকে অপলোক দেখা তার পছন্দের কাজের মধ্যে একটি। মায়াবী মুখটা কেমন কাহিল অবস্থা। বাইরে শন শন শীতল হাওয়া বইছে। এই তো কিছুক্ষণ আগেই নিঝুমকে নিয়ে বাড়ি ফিরেছে সে। এখনো ঘুমের ডোজ কাটেনি ওর। আজ যদি সে আরেকটু দেরিতে পৌঁছতো তবে কি হতো ভাবতে গায়ে রাগে কাঁপন ধরছে তার। তখন পুলিশ না এলে হয়তো অ্যালেক্সকে সে আজ নিজে হাতে মেরে ফেলতো। তার এই ফুলের মতো বউটার দিকে কেউ হাত বাড়াবে তাতে তো ছেড়ে দেওয়ার মতো না। নিঝুম নিজে কপালে উষ্ণ
ঠোঁটে ছোঁয়া এঁকে উঠে দাঁড়ায়, ফোন করে সাহারিকে, তারপর বলে। অ্যালেক্স যেন সহজে বেল না পায়। গট ইট? অপর পাশ থেকে সাহারিয়া হ্যাঁ বোধক বাণী শোনালে সে ফোন রাখে, বসে আবার নিঝুমের পাশে। সকালের প্রথম সূর্যকিরণ পদ্মার ফাঁকে তাই গলে রুমের ভেতরে নিজের পরিস্থিতি জানান দিচ্ছে। আস্তে আস্তে ঘুম ছুটে যায় আলফির। চোখ মুখ কসলালে দেখে নিঝুম তার দিকেই চেয়ে আছে। ততঃপর হয়ে বিছানা থেকে মাথা ওঠায় আলফি। নিঝুমের চোখ মুখে শুকনো স্থির চাহনি তার। আলফি বলে, গুড মর্নিং। নিঝুম জবাব দেয় না, ফের চোখ বুজে নেয়। আলফি সন্ধিহান হয়ে নিঝুমের কপালে হাত রাখে, বোঝে মেয়েটার গায়ে ভীষণ জ্বর। সেন্স আসলেও জ্বরের ঘরে শরীরে শক্তি নেই। আলফি উঠে যায়। কাল বিকেলের পর তো নিঝুমের কিছু খাওয়া হয়নি, তার উপর কিডন্যাপ হওয়ার ভয়। বার কয়েক ঘুমের ইঞ্জেকশন দেওয়া, শরীর আরও কত সইবে। আলফি রান্নাঘরে গিয়ে স্যুপ রান্নার প্রস্তুতি নিচ্ছে। ফ্রিজ থেকে চিকেন বের করে আদা কুচি, লবণ ও সামান্য তেল দিয়ে বয়েল হতে দিয়ে নিজে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে স্যুপ রান্না করে ফেলে। তারপর স্যুপ নিয়ে নিঝুমের ঘরে যায়। ওকে উঠিয়ে গলার কাছে রুমাল বেঁধে নিজের বুকের সাথে ঠেস দিয়ে বসিয়ে অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করছে। কিছুটা কোনো মতে খেয়াতেই বমি করে দেয় নিঝুম। নিজেকে সহ বিছানায় কষ্টবার ও আলফির ট্রাউজারে বমিতে বড়িয়েছে। অতঃপর ক্লান্ত হয়ে ঢলে পড়েছে। আলফি চোখ মুখ খিচে বসে আছে। জীবনে বসে এরকম পরিস্থিতিতে পড়েনি। টিস্যুর বক্স এনে প্রথমে নিঝুমের মুখ ও গলা মুছে দিল। জামার উপর থেকে হালকাভাবে বমি মুছে নিয়ে নিজের ট্রাউজার বিছানায় কষ্ট সব থেকে বমি মুছে নিল। আলফি ঘড়িতে সময় দেখলো 8টার একটু বেশি বাজে। তার বাবা মায়ের ফ্ল্যাটের সময় হতে এখনো বাকি, কিন্তু নিঝুমের জামা বদলাতে তো হবে। বমির জামা পরে এতক্ষণ থাকবে কিভাবে? কিন্তু ও যদি বদলে দেয় তবে নিঝুমের হুঁশ ফিরলে নিঝুম ওর সাথে কি করবে কে জানে। যদিও তার অধিকার আছে, কিন্তু নিঝুম তো এখনো জানে না সেটা। এমনকি জ্বরের সারালে অ্যালেক্স কাণ্ডের প্রতিক্রিয়া কেমন হবে সেটা এই উদ্দন্য সে। আলফি নিজে আবার পোশাক বদলে ফ্রেশ হয়ে তোয়ালি এয়ার ফ্রেশন ও একটা মাইল্ড বডি স্প্রে নিয়ে আসলো। রুমে এয়ার ফ্রেশন ও স্প্রে করে দেয়। তারপর পানিতে তোয়ালি ভিজিয়ে নিঝুমের মুখ ও গলা অবধি মুছে দেয়। জামাটা বডি স্প্রে দিয়ে দিল। এরপর ওকে আবার উঠিয়ে বসিয়ে স্যুপ খাওয়াচ্ছে। এবার আর বমি করেনি। স্যুপ খাওয়ানোর পর এবার ওষুধ খাইয়ে দেয়। নিঝুমকে স্যুপ ও ওষুধ খাওয়ানোর পর লম্বা একটা নিঃশ্বাস ছাড়ে। জ্বর কমে যাবে কিছুক্ষণের মধ্যে। এরপর নিজে গিয়েও খেয়ে নেয়। নিঝুমের জ্বর ছেড়ে গেছে। জ্বরের ঘরে মেয়েটা তার বড় আম্মুকে খুঁজছিল। সবসময় তো মিসেস আয়শাই ওর পাশে থেকেছেন, মাতৃ স্নেহে আগলেছেন, তাই অসুস্থতায় ও ওনাকেই মনে পড়েছে। জ্বর ছাড়ার পর এখনো ঘুমাচ্ছে। মিস্টার জোনাইদ ও মিসেস আর্লিন এসে পৌঁছেছেন। আলফি ওনাদের পুরো ঘটনা বলেছে। মিসেস আর্লিন এখন নিঝুমের মাথার কাছে বসে আছে। একটু পর জ্ঞান ফিরে নিঝুমের চোখ খুলে প্রথমে মিসেস আর্লিনকে দেখতে পায়। পরক্ষণে কাল রাতের স্মৃতি মনে পড়তেই চিৎকার করে লাফিয়ে উঠে বসে। মিসেস আর্লিন ওকে জাপটে বুকের মাঝে ধরলে বুঝতে পারেন কান্নার তালে কাঁপছে মেয়েটা। তিনি সান্ত্বনা দিয়েছেন। চিৎকারের শব্দে আলফি ও মিস্টার জোনাইদ ওই ঘরে আসে। রিল্যাক্স নিঝুম, তুমি এখন সেফ। অ্যালেক্স পুলিশ কাস্টাডিতে আছে। হি উইল বি প্যানিশড। নিঝুম এখনও ট্রামার মধ্যে আছে। মিসেস আর্লিনকে ওকে জাপটে আগলে আছেন। আলফি ওর হাত ধরতে গেলেই আটকে গিয়ে পিছিয়ে যাচ্ছে। এতে ব্যথিত হয় আলফি। মিসেস আর্লিন ওকে ইশারা করলেন, তিনি দেখছেন। রুম থেকে বেরিয়ে গেল আলফি। তারপর গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আলফি এখন অ্যালেক্সকে যে হসপিটালে ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছে সেখানেও অ্যালেক্সকে রাখা কেবিনে দাঁড়িয়ে আছে। হাতে তার একটা ইঞ্জেকশন সিরিঞ্জ। অ্যালেক্সের এখন স্যালাইন চলছে। ঘুম এসে আলফি পাকা হেসে ইঞ্জেকশনটা স্যালাইনের বোতলে দিয়ে দিল। তারপর অ্যালকিসের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমার ঝুম সুইটহার্টকে তুই হার্ট করতে চেয়েছিলি। যে হাত দিয়েও ওকে ছুঁয়েছিস সেই হাতের শিরা উপশিরা দিয়ে তোর শরীরে এই বিষ প্রবেশ করবে। যাকে আমি সামান্য ফুলের টোকাও দেইনি তাকে তুই বেস্ট অফ লাক।
বলেই সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ যেতে এলসির শরীরের প্রতিক্রিয়া শুরু হতে থাকে। হার্টবিট ক্রমাগত বাড়ছে। নার্স ও ডাক্তাররা ছোটাছুটি শুরু হয়ে গেছে। কিন্তু রাত গভীর হতে আজ বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। নভেম্বরের শুরুর দিকে অটোয়াতে উষ্ণতা খানিক থাকলেও ধীরে ধীরে তাপমাত্রা মাইনাসের দিকে ধাবিত হয়। নভেম্বরের শেষ তুষারপাতে শুরু হয়। এখন নভেম্বরের শুরুই অর্ধ চাঁদের সুকল্প চলবে। মেঘের আড়ালে লুকাতীত চন্দ্রমা। নিঝুমের ঘুম ছুটে যায়। অন্ধকারে দেওয়ালের দিকে চেয়ে থাকে খানিকক্ষণ। স্ট্রিট লাইটের আবসা আলোর ঘরের জিনিসপত্র আবসা বোঝা যাচ্ছে। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে রাত 3টের মতো বাজে। নিঝুম পাশ ঘুরে মিসেস আর্লিংকে দেখলো। ঘুমাচ্ছেন তিনি। নিঝুমকে সারাদিন খুব আগলে আগলে রেখেছেন, একদম তার বড় আম্মুর মতো। হালকা হাসলো নিঝুম। নিঃশব্দে বিছানা ছেড়ে উঠল। তারপর বারান্দায় থাই খুলে বাইরে এলো। বৃষ্টির ছাদে বারান্দার মেঝে ভিজে একাকার। ঠান্ডা বৃষ্টি ভেজা মেঝেতে পা রাখতেই শরীরটা যেন শিরশির করে উঠল। অতঃপর খালি পায়ে বারান্দা পেরিয়ে ঘাসের ভেজা জমিনে নেমে দুহাত জড়িয়ে চোখ বন্ধ করে আধার অম্বল দিকে মুখ করে আছে। অম্বল ফুটে মেঘদের কান্না নিমিষে ওকে ভিজিয়ে একাকার করে দিল। মেঘের কান্নার আড়ার আড়ার হলেও ওর নেত্র যুগল দিয়ে গড়িয়ে আসা অশ্রুধারা। হঠাৎ আচমকা একটা শক্ত কঠোর হাত তাকে টেনে বারান্দায় নিয়ে এলো। তারপর ঘাবড়ে পিটপিট করে চোখ খুলতে দেখতে পেল আবছা মানবটিকে। হৃদয় স্বর তার কণ্ঠে। আর ইউ ক্রেজি? এই ঠান্ডার মধ্যে মাঝরাতে বৃষ্টিতে ভিজছ? সকালে জোর থেকে উঠলে এখন আবার বৃষ্টিতে ভিজছ কোন সাহসে? কিছুক্ষণ চেয়ে থাকলো রুদ্রদ্রূপী মানবটির চেহারা। স্ট্রিট লাইটের আলোয় দৃশ্যমান হয়। আলফিও ভিজে একাকার। নির্জুম ভাঙা স্বরে বলে, বৃষ্টিতে ভিজতে সাহস লাগে? হিয়ালি করছো নিজম? যা মনে হয়। আমি তো সাহসী, না হলে কি পালিয়ে আসি? এভাবে একজন পুরুষের বাড়িতে থাকি, চোখের সামনে বাবা মাকে রক্তাক্ত দেখেও বেঁচে থাকি। আলফি হতবাক হয়ে চেয়ে আছে। মেয়েটা টলছে রীতিমতো, হাত ঠান্ডা বরফের মতো। কণ্ঠে নমনীয় নেমে এলো যেন। কি বলছো এসব? তুমি অসুস্থ? বৃষ্টিতে ভেজে একদমই উচিত হয়নি। চলো ভেতরে চলো। আলফির হাতে এক প্রকার ঝটকা দিয়ে ছড়িয়ে নিয়ে তপ্ত কণ্ঠে নির্ঝুম বলে, ইউ হ্যাভ নো রাইট টু মাস মি। আলফির যেন অবাক হওয়া বাকিই ছিল। সে সাথে সাথে ওতে উত্তরে কিছু বলতে পারল না। নির্ঝুম আবার বলল, আই এম ম্যারিড আলফি। আমার এখানে আসাই উচিত হয়নি। সত্যি বলতে মোহে পড়ে গিয়েছিলাম আমি। নিজের মতো ভালো থাকার মোহ, স্বপ্ন ছোঁয়ার মোহ, ভালোবাসা পাওয়ার মোহ। কিন্তু ভুলে গিয়েছিলাম সবার ভাগ্যে সব থাকে না। বিয়ে হয়েছে, সেটা যার সাথেই হোক মেনে নেওয়া উচিত ছিল। আমার কি মনে হয় জানো, অ্যালেক্স আমাকে প্রস্টিটিউট ভেবেছে। তুমিও কি বলেছিলে আমি ম্যারিড? কিন্তু ও দেখেছে আমি তোমার সাথে যাওয়া আসা করি, তোমার বাড়িতে থাকি, তাই হয়তো আমাকে ওইরকম মেয়ে ভেবে আমাকে তুলে নিয়ে গেছিল। আমি যদি জায়ানের সাথে থাকতাম তাহলে কেউ আমাকে এত হীন ভাবতো না। ওর ভয়েই মানুষ আমার দিকে চোখ তুলে তাকাতে পারতো না। বড় আপু ঠিকই বলতো, আমি এতটাই অপয়া যে কোনো দিন নিজের জন্যই বিষ হয়ে দাঁড়াবো। কথাগুলো তীরের মতো ক্ষত বিক্ষত করলো আলফিকে। রাগে আলফির কপালে রাগও গুলো লাফাচ্ছে। নিঝুম কিছু বলার মতো কথা সে গোছাতে পারছে না। ফের নিঝুম হাত ধরতে চাইলে নিঝুম দুপা পিছিয়ে যায়। ততক্ষণে আলফির রাগের বহু প্রকাশ ঘটল। হ্যাকচা টানে নিঝুমকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নিজের আঙুলের স্পর্শ ওর কপাল থেকে গলা বেয়ে থুনিতে এনে ঠেকালো। অতঃপর হেসে হেসে বলল, এতক্ষণ যা বললে তা যেন পরবর্তী তার না শুনি। এই কথাগুলো যদি আমি অন্য কারো মুখ থেকে শুনতাম তবে তাকে আর রইল অ্যালেক্স, ওর শাস্তি পেয়ে গেছে। আলফির চোখ মুখ দেখে নিঝুমের ভয় হতে শুরু করলো। ঠিক শক্ত বাহুডোর থেকে ছাড়া পেতে হাঁসফাঁস করতে লাগলো। আলফি তাতে বাঁকা হেসে বলে, আমি যদি তোমাকে না ছাড়ি তবে আমার থেকে তুমি কখনোই মুক্তি পাবে না। তুমি আমার জীবনের আসক্তির মতো, প্রণয় আসক্তি, সেই তোমার দিকে নজর দেওয়া। আলফির অসমাপ্ত ব্যাকাটা নিঝুমে আরো অস্থির করে তুলল। কাঁপা কাঁপা স্বরে শুধালো, অ্যালেক্স কোথায়? কি করেছো তুমি ওর সাথে? রিল্যাক্স সুইটহার্ট, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। রুমে যাও, ভেজা ড্রেস বদলে মেডিসিন খেয়ে ঘুমাও। তুমি এখনো উইক। এই বলে আলফি নিঝুমকে ছেড়ে দিল। রুমে যেতে ইশারা করলো। নিঝুমও পূর্বের ন্যায় অস্থির কণ্ঠে ফের প্রশ্ন ছুড়ল, কি করেছো তুমি আলফি? তোমাকে আমার খুব ভয় করছে। তুমি অ্যালেক্সকে আবার বলো আলফি। শেষের কথাটা আলফির দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলল। আলফি উত্তরে বলল, মারিনি, তবে কোনো মতে আছে। মা?
নিচুম কণ্ঠে অবিশ্বাসের সুর। আলফি হাই তুলতে তুলতে বারান্দার সাথে রুমে ঠাই খুলতে নিঝুম রুমে ঠেলে ঢুকিয়ে দিয়ে আবারও লাগিয়ে দিয়ে নিতেই নিঝুম ওর হাত ধরে ব্যগ্র কণ্ঠে শুধায়, কোমাতে কিভাবে গেল? সত্যি করে বলো আলফি। অ্যালেক্স নিয়ে নিঝুমের এত চিন্তা আলফির বিরক্তর ঠেকেছে। সে বলে, আমি পাঠিয়েছি, তাই গেছে। কেন, মায়া হচ্ছে? ও বলেছিল তোমরা নাকি রিলেশনশিপে আছো। নিঝুম হতবাক হয়ে চেয়েই রইল। নিঝুমের এই নিঃসততার সুযোগ আলফি আজ প্রথমবার নিঝুমের সজ্ঞানে নিঝুমের গালে নিজের অষ্ট স্পর্শ করলো। অতর্কিত কাণ্ডে নিঝুম আলফিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কিন্তু আলফি হাসছে আর বলছে, ইউ আর মাইন্ড সুইটার, জাস্ট মাইন্ড। তারপর আর দাঁড়ালো না, চলে গেল সেখান থেকে, কিন্তু রেখে গেল হকচকিয়ে নিঝুমকে। ঝড় বৃষ্টি স্নানে রাতে প্রহারে শেষ হলে নিঝুমের মনে ঘোর মেঘ জমেছে। গতকাল রাতে আলফির ব্যবহারে তার মনে ভিতরে সঞ্চার করেছে, তাই সকালের নাস্তার জন্য তাকে দেখা হলেও সে রুম থেকে বের হচ্ছে না। নাস্তার টেবিলে বসে আছে আলফি, নিঝুমের অপেক্ষা করছে, কিন্তু বারবার ডাকা হলেও সাড়া না পেলে নিজে উঠে যায় ডাকতে। দরজায় টোকা দিয়ে ডাকে, ভেতর থেকে নিঝুম জবাব দেয়, আমার খিদে নেই, ইউনিভার্সিটিতেও যাব না, তাই পরে খাবো। আলফি আরেকবার ডাকতে গিয়েও থেমে গেল। ঘরে এসে টেবিলে বসে খেতে শুরু করলো। মিস্টার জুনাইদ এসব দেখে বলেন, আমার মনে হয় ও এখনো ভয় পাচ্ছে, আর একটু সময় নিক। আলফি কোনো উত্তর দিল না, খাওয়া শেষ করে বেরিয়ে গেল। এদিকে নিঝুম নির্ঝরকে কল করেছে। আমার অ্যাকাউন্টে টাকা পাঠা, বড় আপু জেনে গেলে যাক। নির্ঝরের মনে হলো নিঝুমের কিছু হয়েছে। সে বলল, সেটা পাঠালাম, কিন্তু তুই হুট করে বলছিস কিছু হয়েছে। আর দুদিন তোর ফোন বন্ধ ছিল কেন? নিঝুম এখানকার ঘটনা বলে নির্ঝর ও বড় আম্মুকে চিন্তায় ফেলতে চায় না, তাই বলল, ফোনে একটু প্রবলেম হয়েছিল, আমার আনা টাকাটাও খুব সামান্য আছে। তাছাড়া আমি রিয়েলাইজ করলাম আলফি আমাকে অনেক হেল্প করেছে। তোকে তো সেদিন বললাম যে আমি আসলে এতদিন যাবৎ আলফির বাড়িতেই থাকছি। আলফির বাবা মাও আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমার কাছে এখানে এতদিন থাকাটা ভালো দেখাচ্ছে না। আমি একটু আগে আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ড প্রিয়াকে মেসেজ করেছি, ও যেন আমার জন্য একটা থাকার জায়গা খোঁজে। নির্ঝর হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, আমি আগেই বলেছিলাম একটা প্রাপ্তবয়স্ক পুরুষের বাসায় থাকাটা ভালো দেখায় না, কিন্তু তার বাবা মাও আছে বলে থাকা যায়। যাই হোক, আমি টাকা পাঠাচ্ছি। তাছাড়া আমার মনে হচ্ছে জায়ান তোর বিষয় নিয়ে কনসার্ন না হলে ওর এত লিঙ্ক থাকতেও এতদিনেও তোকে খুঁজে পেল না। স্ট্রেঞ্জ। নিঝুম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তার এখন মনে হচ্ছে তার জায়ান তাকে খুঁজে পেলে জায়ানের সাথে চলে যাবে, কিন্তু জায়ান যদি তাকে শাস্তি দেয়, এই ভয়টা হচ্ছে তার। আলফিকে ইউনিভার্সিটিতে যাবে না বলেও আলফি অফিসে যেতেই নিঝুম ইউনিভার্সিটির নাম করে বেরিয়েছে। মিস্টার জোনায়েদ ওকে পৌঁছে দিবে বললেও নিঝুম রাজি হয়নি। সে প্রথম পিয়া যে ফ্ল্যাটে থাকে সেখানে যাবে, পিয়া যেতে বলেছে। তারপর ক্লাস করতে যাবে। পিয়ার ওখানে গিয়ে দেখে ফ্ল্যাটে 3টা রুম ও একটা ডাইনিং ও কিচেন, প্রতিটি রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে। এই ফ্ল্যাটে ওরা 6 জন মেয়ে থাকে, এর মধ্যে 2 জন ইন্ডিয়ান, 1 জন নেপালের, 1 জন পাকিস্তানের, 1 জন মেক্রিয়ান, 1 জন কানাডার অন্য শহরের। ফ্ল্যাটের রুমগুলো তেমন বড় না। নিঝুম ঘুরে ঘুরে দেখে। পিয়া বলে, আমি ওদেরকে এখনো বলিনি, করে যদি রাজি হয় তবে তুই এখানে উঠতে পারবি, কিন্তু রাজি না হলে বুঝছিস তো রেলের ডিপার্টমেন্ট ও ফ্ল্যাট আছে, তবে আমি খোঁজ নিব আরও তোকে জানাবো। নিঝুম বলে, সাথে একটা পার্ট টাইম জবেরও খোঁজ করিস। করব, কিন্তু হুট করে কেন আলফির বাড়ি ছাড়তে চাইছিস? তোদের মধ্যে ঝগড়া হয়েছে? ব্রেকআপ করে ফেলবে নাকি? পিয়ার কথা শুনে নিঝুম চমকায়। আলফির সাথে তার রিলেশন তো গড়েই ওঠেনি। ভালোবাসার কথা বলার আগে বিয়ে হয়ে গেল, তারপর আর বলেইনি। নিঝুম বলে, আলফির সাথে আমার কোনো রিলেশন নেই, উই আর জাস্ট ফ্রেন্ড। পিয়া অবাক হয়, অবাক কণ্ঠে বলে, জাস্ট ফ্রেন্ড? আমি তো ভাবলাম ও তোর বয়ফ্রেন্ড, কত কেয়ার করে তোর। তুই তো বলেছিলি ওর মা বাবা তোকে অনেক আদর করে। কিন্তু আমাদের বন্ধুত্বটা প্রেমের সম্পর্ক যাওয়ার আগেই। নিঝুম থামে। পিয়াকে সে বিয়ের ব্যাপারে কিছু বলেনি, এমনকি মোনা ও নোয়ানকে না। নিঝুম চুপ করে যেতেই যাকে পিয়া শুধায়, কি হলো, থেমে গেলি কেন?
প্রেম হয়নি কেন? আমি আসলে ম্যারিড, বিয়েটা আমাকে জোরপূর্বক দেওয়া হয়েছে। আমি রাজি ছিলাম না। বড় আপু তার ব্যবসার লাভের জন্য আমাকে তার এক বিজনেস পার্টনারের সাথে বিয়ে দিয়েছেন। আমি বিয়ের আগে রুম বন্দি ছিলাম, তাই বিয়ে করে পালিয়ে এসেছি। বিয়েটা না হলে হয়তো আলফির সাথে আমার, যাই হোক, এখন আর সম্ভব না। প্রিয়া গালে হাত দিয়ে অবাক হয়ে শুনছে। তার মনে হচ্ছে নির্ঝুম মজা করছে। বিয়ে করে কেউ পালায় নাকি? খুব ভালো গল্প বললি তো। বিয়ে করেও পালায়? এই পালিয়ে লাভটা কি? বিয়ে তো হয়েই গেছে। নির্ঝুম হতাশে নিঃশ্বাস ছেড়ে বলে, আমি ডিভোর্স পেপারে সাইন করে এসেছিলাম, কিন্তু উনি যে আমাকে ডিভোর্সের রাইট দেননি সেটা জানতাম না। যদি দিত তাহলে আমাদের ডিভোর্স হয়ে যেত। ও, তোর জন্য খারাপ লাগছে। যাকে ভালোবাসিস তার সাথে এক বাড়িতে থেকেও নিজের ভালোবাসা লুকাতে হচ্ছে, আবার যাকে বিয়ে করেছিস তার থেকেও পালিয়ে বেড়াতে হচ্ছে। আচ্ছা, তোর হাজবেন্ড কি দেখতে খারাপ নাকি বয়স্ক? বয়স্ক না, কিন্তু তাকে আমি কখনো দেখিনি। বিয়ে আরো হতবাক। হ্যাঁ, দেখিসনি? তাহলে বিয়ে কিভাবে? ওহ সরি, তোদের বিয়ে রিচুয়াল তো আলাদা। তার উপর বললি জোর করে বিয়ে দিয়েছে, রুমে আটকে রেখেছিল। কিন্তু যাকে বিয়ে করলে তাকে একবারও দেখতে ইচ্ছে হয়নি? আমি হলে তো না দেখেই থাকতেই পারতাম না। কোট করে নিচুম অন্যমনস্ক হয়ে গেল। বিড়বিড় করে বলে, এখন দেখতে চাই। তার এত ক্ষমতা তো আমাকে এতদিনও খুঁজে পেল না। কি বলিস বিড়বিড় করে? সন্মেত ফেরে পেয়ে নিঝুমের কিতমে হাসি হেসে বলল, না কিছু না, বাদ দে ওসব, চল ভার্সিটিতে যাই। পিয়া ঘড়ি দেখে বলল, হ্যাঁ আর 20 মিনিট আছে, ওয়েট, আমি শালটা নিয়ে নেই। নিঝুম অপেক্ষা করলো, তারপর দুজন বেরিয়ে গেল। আরও 3 দিন পেরিয়ে গেছে। নিঝুম আলফির সামনেও যায় না। সকালে আলফি নাস্তা করতে আসার আগেই নাস্তা নিয়ে নিজের ঘরে চলে যায়। তারপর আলফি বেরিয়ে যাবার পর নিজেও বের হয়। নিঝুম যে আলফিকে ইগনোর করছে এটা সবাই বুঝে গেছে। আজও নিঝুম নাস্তা নিয়ে রুমে বসে খাচ্ছে। আলফি চোখ মুখ শক্ত করে টেবিলে বসে নাস্তা করছে। মিস্টার জোনায়েদ বললেন, নিঝুমের হুট করে কি হলো বলো তো? তোমাকে একদম এড়িয়ে চলছে। ওর মন মর্জির মালিক, বাদ দাও ড্যাড। মিস্টার জোনায়েদ ছেলের মুখের ভাব থেকে ব্যতীত হলেন। আলফি নাস্তা শেষ করে ওঠার সময় তিনি বলেন, আমাদের তো 3 দিন পর চলে যাওয়ার কথা। আমিও তোমার মা চাইছি আরও কিছুদিন থাকি। নো ড্যাড, তোমাদের যেদিন যাওয়ার কথা সেদিন যাবে। কিন্তু নিঝুম তো তোমাকে ইগনোর করে চলছে। এজন্যই আমি চাইছি তোমরা আরও না থাকো, তাহলে ও আমাকে ইগনোর করতে পারবে না। বলে আলফি বেরিয়ে যায়। রুমের দরজার কাছে দাঁড়িয়ে নিঝুম সবটাই শুনলো। সেও ভেবে রেখেছে যেদিন আলফির বাবা মা চলে যাবে সেদিন সে পিয়াদের ফ্ল্যাটে গিয়ে উঠবে। পিয়ার মেক্সিকান রুমটা রাজি না হলেও নেপালি ও পাকিস্তান মেয়েটা রাজি হয়েছে নিঝুমকে নিজেদের রুমে রাখতে। তারপর মাস শেষ হলে পিয়া ওর জন্য অন্য কোথাও থাকার ব্যবস্থা করবে। নিঝুম ফুস করে নিঃশ্বাস ছাড়ে। সেদিন আলফির ওই আচমকা ব্যবহার ও কাজ তাকে আলফির সাথে এক বাড়িতে থাকার সাহস দিচ্ছে না। তার উপরে পিয়া নোয়া ও মনকে নিয়ে হসপিটালে অ্যালেক্সকে দেখতে গিয়েছে। সত্যি অ্যালেক্স কোমাতে। হসপিটালের কর্তৃপক্ষ বলেছে সিসিটিভি ফুটেজ ডিলিট করা, তাই ধরতে পারছে না। আলফি নাকি অ্যালেক্সের সমস্ত চিকিৎসার খরচ দিচ্ছে। নিঝুম বুঝতে পারছে না আলফি নিজে অ্যালেক্সের এই অবস্থা করে আবার নিজেই খরচ দিচ্ছে। ক্যাম্বিলিয়ান কোম্পানির সাথে হওয়া বিজনেস ডিল আজ শেষ হয়েছে। 2 কোম্পানি সৌজন্যতার একসঙ্গে নিজেদের ডিল সম্পূর্ণ হয় মিটিং রুমে জড়ো হয়েছে। সব ধরনের ফর্মাল কাজ শেষ করে আলিফ ও ক্যাম্বেলিয়া হাত মেলায়, একে অপরের অভিবাদক জানায়। ক্যাম্বেলিয়া আলিফকে বলে, I hope in future you will do more deals together. আলিফ দুর্গত হাসলো। ক্যাম্বেলিয়া আরও বলল, Let's celebrate this achievement. অফকোর্স, বাট নট টুডে। Okay, then this holiday. ওকে। ক্যাম্বেলিয়া আলিফের দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলে, I have a very special surprise for you. আলিফ পাকা হেসে বলে। অ্যান্ড আই হ্যাভ টু। ক্যাম্বেলিয়ার মনে রং বেরং ফুল ফুটেছে। জায়ান তাকে সারপ্রাইজ দেবে। তাহলে কি জায়ানের মনে সে জায়গা করে নিতে পেরেছে? আর তর্স হয়েছে না তার। হুট করে সেই জায়ানকে জড়িয়ে ধরে। জায়ান আলফি। ক্যাম্বেলিয়ান ওর আলফি নামটাই জানে না বলে। আশঙ্কিত কাণ্ডে আলফি চমকায় না, কিন্তু খুব সাবধানে ক্যাম্বেলিয়ানকে নিজের থেকে সরিয়ে মিটিং রুমে উপস্থিত মানুষদের দিকে ইশারা করে।
তাকে ক্যামেলিয়ায় লজ্জা পেয়ে লাজুক ভঙ্গিতে সবার দিকে তাকায়। হলিডে আজ। মিস্টার জুনাইদ ও মিসেস আর্লিন আজ নিউ ইয়র্কে ফিরে যাবেন। 3 সপ্তাহ এখানে থেকেছেন ওনারা। নির্ঝুম ওনাদের বিদায় বেলায় খুব আবেগপ্রবণ হয়ে পড়েছে। মিসেস আর্লিন নির্ঝুমকে ছাড়তে চাইছেন না। মিসেস আর্লিন বলে, আই উইল মিস ইউ ডিয়ার। মি টু আন্টি। মিস্টার জুনাইদ নির্ঝুমের মাথায় হাত দিয়ে বললেন, তোমার সেমিস্টার শেষ হলে নিউ ইয়র্কে গিয়ে বেরিয়ে এসো, তখন তো তুষারে ঢাকা থাকবে সব। 4 জন একসাথে বারবিকিউ অ্যান্ড চায়ের আড্ডা দিব। ওইখানে আমাদের নেইবার বাঙালিরা মিলে পার্টি করব। নির্ঝুম কীর্তম্য হেসে সায় দিল। তারপর ওনারা বিদায় নিয়ে বের হলো। আলফি ওনাদের এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে তারপর ছোট একটা কাজ সেরে আসবে। সবাই চলে যেতেই নির্ঝুম নিজের ব্যাগপত্র গোছাতে শুরু করলো। রিয়াকে সে বলেই রেখেছে আজ ওদের ফ্ল্যাটে আসবে। সব গোছগাছ করতে একটু সময় লেগে গেছে। তারপর নিজে রেডি হয়ে বারান্দা দিয়ে বাড়ির পেছনের ওপাশ গাছগুলো দেখতে যায়। নভেম্বরের শেষ অর্ধ ও শীতের কাছাকাছি হয়, বেশ কনকনে ঠান্ডা পড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে এই সপ্তাহে তুষার পড়ার সম্ভাবনা আছে। তখন গাছগুলোতে এই শরৎকালের বর্ণালী সৌন্দর্য দেখা যাবে না। বিশাল জিঙ্গো গাছটার নিচে গিয়ে দাঁড়ালো। পাশে 2-3টে ম্যাপেল গাছ ও আপেল গাছ। এখানে আসার আগে হাতে করে নিজের ডায়েরিটা নিয়ে এসেছে। শুকনো দুটো জিঙ্কো পাতা ও ম্যাপেল পাতা তুলে নিয়ে ডায়েরিতে রেখে তারিখ সহ লাগানোর জন্য কাস্টোভও নিয়ে এসেছে। যেদিন প্রথম এখানে এসেছিল প্রায় 1.5 মাস আগে, সেদিন ফ্রেশ দুটো জিঙ্গো ও ম্যাপেল পাতা ডায়েরিতে লাগিয়ে তারিখ সহ লিখেছিল। জীবনের নতুন অধ্যায়ের সূচনা, নতুনভাবে স্বপ্ন পূরণের পথযাত্রা। আর আজ লিখলো, আজকেই আলফির বাড়িতে আমার শেষ দিন। মন ও মস্তিষ্কের সাথে ক্রমাগত যুদ্ধ করে মনকে ও মস্তিষ্কের পথে নিয়ে এসেছি। মন তো আবেগই, সারা জীবন মনকে প্রাধান্য দিয়ে এই প্রথম মনের বিরুদ্ধেই মনকে বুঝিয়ে ফেলেছি। ভালোবাসলেই পেতে হবে কেন? আমারটা না হয় আমি আমার মনেই দাফন করলাম। ভালো থাকুক সে, আমাকেও নিজের গন্তব্যে এগোতে হবে। গন্তব্য তো সেই অপ্রিয় মানুষটা, যাকে আমি দেখিনি। অদূর ভবিষ্যৎ আমার জন্য কি অপেক্ষা করছে তাও অজানা। এই অজানাই আমার হৃদয় হিয়ায় শঙ্কার দামানা বাজাচ্ছে। কিন্তু নিঝুম স্ট্রং, ছোট থেকেই স্ট্রং। সব প্রতিকূলতা ডিঙিয়ে আলো ঠিক খুঁজে নিবে। জীবনে তো সে আলোর অন্বেষণেই বেঁচে আছে। শীতের শিশির জমা ঘাসের উপর বসে লেখাগুলো ডায়েরির পাতায় লিখে বুক ভরে শ্বাস নিল। চারিপাশে আর একবার চোখ বোলালো, অতঃপর উঠে দাঁড়ালো। প্রকৃতিতে সন্ধ্যা নেমে গেছে। মাগরিবের নামাজটা পড়েই আলফি এলেই বেরিয়ে যাবে। অনলাইনে ক্যাবও বুক করে ফেলেছে ইতিমধ্যে। নামাজ পড়ে উঠতেই বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ আসে। আলফি এসেছে। মানসিকভাবে নিজেকে প্রস্তুতি করে নিল। তারপর নিজের নীল রঙা বড় লাগেজটা টেনে বাড়ির সদর দরজার কাছে এসে দাঁড়ালো। আলফি গাড়ি পার্ক করে দরজার খুলে বাড়ির ভেতরে ঢুকতেই নির্ঝুমকে দেখে। হাতে বড় লাগেজটা ধরে তৈরি হয়ে দাঁড়িয়ে মেয়েটা। আলফি ভুরু কোঁচকালো, অতঃপর শুধালো, কি ব্যাপার, লাগেজ নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? নির্ঝুম নিজেকে শক্ত করে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি চলে যাচ্ছি আলফি। নির্ঝুমের মুখ থেকে এই কথাটা শুনে আলফির কপাল যেন আরো কুঁচকে গেল। সে দরজা লাগিয়ে কিছুটা এগিয়ে সন্ধিহান কণ্ঠে ফের শুধায়, চলে যাচ্ছ মানে? চলে যাচ্ছি মানে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি আমার ফ্রেন্ডের ফ্ল্যাটে উঠবো। রিজন? আলফির চোখ মুখে হুট করে উত্রতা ফুটে ওঠে। নিঝুম মৃদু স্বরে জবাব দিল, আমার মনকে আমি বুঝিয়ে ফেলেছি। তোমার সাথে একা একা বাড়িতে আমি থাকতে পারবো না। ডিসিশনটা আমার আরও আগেই নিতে হতো, কিন্তু মনের কাছে বাধা ছিলাম। সেই বাঁধন আমি মুক্ত করে চলে যাচ্ছি। কথাটা শুনে আলফি 1 পা 2 পা করে নির্ঝুমের দিকে আগাচ্ছে। চোখ মুখে চাপা রাগের আভাস। নির্ঝুম এতক্ষণ নিজেকে শক্ত করে রাখলেও এখন তার ভয় হচ্ছে। সেদিন রাতে আলফির সাথে এখন তার দিকে এগিয়ে আসা আলফির বড্ড মিল। এই আলফির সাথে একা একা বাড়িতে সে থাকতে পারবে না। নির্ঝুম ভীত পদে পৌঁছাতে ডাইনিং এর চেয়ারের সাথে বাড়ি খাওয়ার আগে আলফি ওর কোমর চেপে ধরে ফেলে। তারপর নিঝুমের কপাল জোড়া হওয়া চুলগুলো কানের পাশে গুজে দিয়ে নিজের তর্জনী আঙুল ওর কপাল থেকে গাল বেয়ে থুতনিতে ঠেকিয়ে বলে, বাঁধন তুমি একা মুক্ত করতে চাইলেই কি হবে? এর এক পাশ তো আমার দখলে। আলফির কথা ও কাছে আরো ভড়কে ওঠে নিঝুম।
তোতলানো স্বরে প্রশ্ন ছড়ে। মানে? মানে বুঝতে পারছো না? অসহায় চোখে তাকায় নির্ঝুম। আলপি দুর্ভদ্য হেসে বলে, বুঝতে হলে তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে, যাবে? নির্ঝুম মাথা দুই দিকে হেলিয়ে না করে অস্বস্তির সাথে আলপিকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করতে করতে বলে, ক্যাব চলে আসবে, প্লিজ আলফি আমাকে যেতে দাও, ছাড়ো আমাকে। চট করে আলপি ওকে ছেড়ে দিল। তারপর দুপা পিছিয়ে বলল, আলফি তোমাকে যেতে দিতে পারে, এক শর্তে। তোমাকে এখন আমার সাথে এক জায়গায় যেতে হবে। আলফি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নো, ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নিঝুম সুইটহার্ট। এতদিন আমার কথা মেনে নিতে পেরেছ, আজ আলফি তোমাকে শেষবার রিকোয়েস্ট করছি, মানতে তোমাকে হবেই। এটাকে রিকোয়েস্ট বলে না। তাহলে অর্ডারই ভেবে নাও। বলেই সে আবারও এগোলো নির্ঝুমের দিকে। নির্ঝুম পেঁচাতে গিয়ে চেয়ারের সাথে পিঠে বাড়ি খায়। আলপির হাবভাব বোঝা যাচ্ছে আলপি নিজের কথা না মানিয়ে তাকে যেতে দিবে না। অগত্যা রাজি হলো। কাব্যর ড্রাইভারও ইতিমধ্যে চলে এসেছে। নির্ঝুমের ফোনে কল এসে আলপি খপ করে ফোনটা নিয়ে নিজে কথা বলে। কাব্য ড্রাইভারকে ডাবল টাকা দিয়ে ফিরে যেতে বলে। এরপর নিঝুমের ল্যাগেজ সহ নিঝুমকে নিয়ে গাড়িতে ওঠে। নিঝুম ভীত ও সন্দিহান হয়ে দেখছে। আলপি এখন নিঝুমকে নিয়ে নাইট ক্লাবে, যেখানে ক্যামেলিয়ান বিজনেস ডিল এক্টিভেশন পার্টি থ্রো করেছে, সেখানে যাচ্ছে। আজ নিঝুম জানবে তার পরিচয়, তার অধিকারের। সন্ধ্যায় মিস্টার নয়ন বাড়িতে এসে নির্ঝরকে গলা ছেড়ে ডাকলেন। নির্ঝর সবে অফিস থেকে ফিরেছে, শার্ট প্যান্ট বদল রেস্ট করছে, তখন বাবার ডাক নিচে নামে আসে। মিস্টার নয়নের চোখে মুখে কর্তনী ভাব। নির্ঝর ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। মিস্টার নয়ন বলেন, তুমি কানাডায় কাকে টাকা পাঠিয়েছ, তাও এত বড় অ্যামাউন্ট? তুমি জানো না ব্যবসায় এমনিতেই মন্দ অবস্থা? নির্ঝর ডোন্ট কেয়ার ভাবে বলে, যার টাকা তাকে। খাকে? কেন তুমি জানো না? আমি তো ভেবেছিলাম তুমি বুঝে গিয়েছো এতক্ষণে। নিজুম? হ্যাঁ, আর এই টাকা ওরই তো। চাচুর বান্দরবানের কটেজ ও রিসোর্টের সব টাকা তো তোমার কাছেই আছে। 20 বছর হলে ওই কটেজ ও রিসোর্টের মালিক নিজুম হবে, তাহলে ওর টাকা ও নিতে পারবে না? তুমি কিন্তু মিস্টার নয়নকে কথার মাঝে থামিয়ে নির্ঝর আবার বলে, প্লিজ বাবা, এসব নিয়ে তর্কে যেও না। সামনের মাসে নিজুমের 20 বছর হবে, তারপর ওর সাথে বুঝে নিও। এই বলে নির্ঝর চলে যায়। রয়ে যায় হতভম্ব নয়ন চৌধুরী। গাড়ি এসে একটা নাইট ক্লাবের সামনে থামলো। নির্ঝুম গাড়ির জানালা দিয়ে দেখলো জায়গাটা। হঠাৎ আলপি তাকে এখানে কেন এনেছে সেটাই বুঝতে পারছে না। ভীষণ ভয় করছে তার। কোনো খারাপ উদ্দেশ্যে আনেনি তো, কিন্তু আলপিকে সে একটু হলেও বিশ্বাস করে। গাড়ি পার্ক করে আলপি গাড়ি থেকে নামলো। তারপর নিঝুমের সাইডের দরজা খুলে নামতে বলল। গাড়ি থেকে নেমে দুজনে নাইট ক্লাবে প্রবেশ করে। নাইট ক্লাবের ভেতরটা কিছুটা অন্ধকার হলেও বিভিন্ন রঙের আলো জ্বলছে। নিঝুম শক্ত করে আলপির হাত চেপে ধরে বলে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? জানতে পারবে। ওরা গিয়ে একটা সোফায় বসলো। তখন সাহারিয়া সেখানে আসলো, বলল, স্যার সব অ্যারেঞ্জমেন্ট ডান। ওকে, একটা লেমন সোডা ও একটা রেড ওয়ান অর্ডার করো। তারপর সাহারিয়া ওয়েটারকে ডেকে অর্ডার দিয়ে পাশের সোফায় বসলো। নিঝুম আশেপাশে চোখ বুলিয়ে দেখছে। মেয়েদের প্রায় সবার পরনে হাঁটুর উপরে কাঁধ খোলা ড্রেস, যদিও এটা ওদের সংস্কৃতিতে নর্মাল। কিছুক্ষণ পরে লক্ষ্য করলো একটা রেড চিকমিকে লং কাঁধ খোলা গাউন পরিহিত মেয়ে হাতে স্পোকেনের গ্লাস নিয়ে হাসি মুখে তাদের সামনে এসে দাঁড়িয়েছে। আলপি মেয়েটাকে দেখে উঠে দাঁড়ালো। হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালে মেয়েটা সেটা আগ্রহ করে জড়িয়ে ধরলো। তারপর হাত ধরে নিয়ে যেতে চাইলে আলপি বাধা দিল, বলে, সরি ক্যামেলিয়া, আই ক্যান্ট গো উইথ ইউ। ক্যামেলিয়া সন্দেহান দৃষ্টিতে তাকায়। হোয়াই? আই হ্যাভ সামওয়ান উইথ মি। বলেই আলপি নির্ঝুমকে দেখালো। সাথে সাথে নির্ঝুম অপ্রস্তুত হয়ে হাসলো। ক্যামেলিয়া নির্ঝুমকে পা থেকে মাথা পর্যন্ত একবার তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্যান করে আলপিকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল। হুইচি? আলপি হতভম্ব। এই প্রশ্নটার অপেক্ষায় ছিল। সে ততক্ষণ নির্ঝুমের হাত ধরে নিজের কাছে টেনে এনে একপাশে কাঁধ জড়িয়ে বলে, মিট মাই ওয়াইফ নিঝুম। হকচকিয়া আলপির দিকে তাকায় নির্ঝুম। আলপিও ওর দিকে চেয়ে মুচকে হেসে ফের ক্যামেলিয়ার হতবাক হওয়া মুখের দিকে ফিরে বলে,
উফ সরি, শি ইজ মিসেস জায়ান আহমেদ। মিসেস জাহান আহমেদ সন্দেহ শুনে নিঝুমের হকচকিয়ে মিশ্রিত সন্দেহের আভাস ফুটে উঠল। সে কিছু বলবে তার আগে ক্যামেলিয়া অবিশ্বাস সুরে প্রশ্ন ছড়ে। She is your wife, Jayan. But how could that be possible? I never had any news about your marriage. Because my face is still secret to everyone and I am not a media person. আলফিয়ার জবাব শুনে ক্যামেলিয়া কৃত্রিম হেসে নির্ঝুম ও আলফিয়ার শুভকামনা জানালো। এদিকে নির্ঝুম সব শুনে ওর মনে হতে থাকে আলফি ওকে ধোঁকা দিয়েছে, নিজের পরিচয় লুকিয়ে এতদিন এসব করেছে। চোখের কোণে অশ্রুরা ভিড় জমিয়েছে খানেকেই। টুপ করে আবদ্ধ ও অশ্রুরা তার গালে গড়িয়ে পড়ল। সে দ্রুত তা আড়াল করতে আলফির হাত নিজের কাঁধ থেকে ছাড়িয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে ক্লাব থেকে। আলফি তা দেখে মুচকি হেসে ক্যামেলিয়ানকে বলে, Actually she is not with shot to this type of environment. তারপর নিজেও নিঝুমের পিছু যায়। ক্যামেলিয়া ধপ করে সোফায় বসে পড়ে হাতের স্প্রংয়ের গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে। তারপর একটা ওয়েটারকে ট্রে ভর্তি ড্রিঙ্কস নিয়ে যেতে দেখে থামায়। তারপর তাকে সবগুলো ড্রিঙ্কসের গ্লাস রাখতে বলে। ওয়েটারটা রাখতে ক্যামেলিয়া এক নিঃশ্বাসে সবগুলো সাবার করতে থাকে। পাশের সোফায় বসে সাহারিয়া মুচকে হাসছে। ওয়েটারকে ইশারায় চলে যেতে বলে। নাইট ক্লাবের বাইরে এসে নিঝুম বুকে হাত দিয়ে শ্বাস নিচ্ছে, চোখ দিয়ে অনবরত অশ্রু দরিয়া বইছে। মনের ভিতরে অন্যরকম যন্ত্রণা হচ্ছে তার। নিজের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোকা মনে হচ্ছে। একটা মানুষের সাথে এতদিনের পরিচয়, এক বাড়িতে 1.5 মাস ধরে থাকলো। মানুষটা তাকে আবলিয়াম নিজের বাবা মায়ের সাথে পরিচয় করালো, তারপরেও সে বুঝতে পারলো না নিজের এই বোকামির জন্য নিজের 2 গালে নিজেই চড় মারতে ইচ্ছে করছে। অতঃপর বড় বড় শ্বাস নিয়ে চোখ মুখে খোলা দৃষ্টিতে এদিকে যেতে চাইলে হাতে টান অনুভব করে। ততক্ষণে রাগের পারদ আকাশ ছুঁই। ঘরের সাথে সাথে হাত ধরা ব্যক্তিটি থাপ্পড় মারতে চাইলে ব্যক্তিটি হাত ধরে ফেলে, উল্টো টেনে নিজের বুকের সাথে মিশিয়ে কপাল থেকে গাল বেয়ে থুতনিতে আঙুল ঠেকিয়ে বলে, এত টাফ লাগলে তোমাকে চেরি টাইপের মতো লাগে ঝুম সুইটার। নিঝুম নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। লোকটার এই কথায় তার রাগ আরো বেড়ে যাচ্ছে। অন্য সময় হলে হয়তো সে লজ্জা পেত, কিন্তু নিজের সাথে হওয়া ধোঁকার জন্য রাগ হচ্ছে। আলবি চট করে নিঝুমের বাম গালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। পাবলিক প্লেসে আশঙ্কিতভাবে কাণ্ড নিঝুম হতবিদ্ধের মতো মূর্তিমন্দ হয়ে যায়। আলবি হালকা হেসে বলে, সেদিন তোমার ডান গালে চুমু দিয়েছিলাম, আজ বাম গালে, 2 গালেই ইকুয়াল। তারপর নিঝুমের হাত টেনে আবার নাইট ক্লাবের ভেতরে নিয়ে যাচ্ছে। নিঝুম যেতে চাইছে না বলে বাধা দিচ্ছে, কিন্তু আলবি শেষবারে তোয়াক্কাও করছে না। ক্যামেলিয়া এখনো আর নিজের হুঁশে নেই, মাতাল অবস্থায় বিড়বিড় করছে। তারপর আলবি ও নিঝুমকে আসতে দেখে উঠে ছুটে যায় সেখানে। আলবির বুকে আছড়ে পড়তে চাইলে সাহারিয়া ধরে ফেলে। ক্যামেলিয়া কাঁদছে খুব, কাঁদতে কাঁদতে বলছে, You can't do this to me, Jayan. I love you. You know, I love you so much. And বলতে বলতে হাঁপাচ্ছে ক্যামেলিয়া। আলবি সাহারিয়াকে ইশারা করলে সাহারিয়া ওকে ধরে বসায়। তারপর ক্যামেলিয়া বলতে থাকে। ক্যামেলিয়ার মুখে নিঃশব্দ প্রতিটি শব্দ ভিডিও সহ রেকর্ড হচ্ছে ক্যামেরায়। নিঝুম অবাক ও হতভম্বের মতো ক্যামেলিয়ার স্বীকারোক্তি শুনছে। ক্যামেলিয়া যে সেদিন জানোয়ারের ড্রিঙ্কসে কিছু মিশিয়েছে তারপর রুমে নিয়ে নিজেই জানোয়ারের শার্ট খুলে শুয়ে রাখে। তারপর সব কিছু এলোমেলো করে নিজেকেই বেড কভারে পেঁচিয়ে পাশে শুয়ে পড়ে। সব স্বীকার করে ক্যামেলিয়া নিঝুমের প্রতিটা সত্য শুনে তাজ্জবের মতো নেশার বুধ হওয়া ক্যামেলিয়ানকে দেখছে। মেয়েরা চাইলে কাউকে ধ্বংস করতে সবকিছু করতে পারে, এটা সে শুনেছিল, কিন্তু আজ সেটার চক্ষুষ প্রমাণ পেয়ে গেল। ক্যামেলিয়া সব বলা শেষ হুট করে আলফির গায়ে হামলে পড়ে, বলে, please, Jayan, love me. Leave her, please. I love you, babe. You don't know how much I love you. Please give me one chance. ক্যামেলিয়া উম্মাদের মতো করছে, যদিও নেশাগ্রস্ত উম্মাদের মতো মধ্যে পার্থক্য নেই। আলবি ওকে নিজের থেকে ছাড়িয়ে বেশ জোরেই ধাক্কা দেয়। তারপর শাসিয়ে বলে, ডোন্ট মেস উইথ মি এগেন, আই অ্যাম ওয়ার্নিং ইউ, টুমোরো ইউ উইল
ফাইন্ড দ্য কনসিকুয়েন্স। বলে আলফি সাহারিয়া ইশারায় ক্যামেলিয়াকে সামলাতে বলে নিঝুমের হাত ধরে নাইট ক্লাব থেকে বেরিয়ে গেল। নিঝুম গাড়িটা ওঠার আগ পর্যন্ত একটা কথাও বলেনি। গাড়িতে উঠে আলফি যখন গাড়ি স্টার্ট দিল তখন নিঝুম তার বান্ধবীর ফ্ল্যাটের ঠিকানা বলল। অবাক হলো আলফি, বলল, সিরিয়াসলি? তুমি এখনো তোমার ফ্রেন্ডের ফ্ল্যাটে যেতে চাইছো? বাট হোয়াই? এখন তো সব কিছু তোমার সামনে পরিষ্কার। নাও ইউ নো আই অ্যাম ইউর হাজব্যান্ড। নিঝুম ঘুরে তাকালো আলফির দিকে, শীতল চাহনি তার, অতঃপর বলল, তুমি আমাকে বিটে করেছো আলফি। উপস, সরি মিস্টার জায়ান আহমেদ। শুরু থেকে সব কিছু আপনি জানতেন, আপনার সাথে আমার বিয়ে হচ্ছে সেটাও জানতেন, কিন্তু আমাকে বলেননি। না বলে আমাকে এই সিচুয়েশনে ফেলে দিয়েছেন। তারপর আমাকে বিয়ের রাতেই, বিয়ে হওয়ার পরেও পালিয়ে আসতে সহমত দিয়েছেন। আলফি নিঝুমের কথাগুলো প্রতিপুত্রে কিছু বলল না। নিঝুমের বলার সুযোগ দিল। নিঝুম আরো বলছে, এইসব করে কি পেয়েছেন বলতে পারেন? আপনি কি ভেবেছিলেন সত্যটা আমি জানতে পারবো না? সারা জীবন আমার থেকে সত্যটা লুকিয়ে যাবেন? কিন্তু মিস্টার জায়ান, সত্যটা সামনে না আসা ছাড়া আর কোনো উপায় তো ছিল না। আলফিসের যে আমার মন জয় করতে চেয়েছিলেন, আমি যতক্ষণ আপনার স্ত্রী ততক্ষণ পর্যন্ত আপনি নিজেও আলফি হয়েও আমাকে বিয়ে করতে পারবেন না। তাহলে কেন? আপনি আমার মনের অবস্থা বুঝতে পারছেন? এই 1.5 মাস আমার মনের উপর দিয়ে কি গিয়েছে আপনি জানেন? বলতে বলতে খুব কাছে নিঝুম, বারবার চোখ মুছলেও অভদ্র অশ্রুধারা বইছে তো বইছেই। আমি আলফিকে ভালোবাসতাম। ওর সাথে যখন থেকে অনলাইনে পরিচয় বাড়তে লাগলো তখন থেকে ওর সাথে কথা বলতে আমার ভালো লাগা শুরু করে। আমি অনুভব করতে থাকলাম ওই ভিনদেশি মানুষটার মনেও বুঝে আমাকে নিয়ে কিছু আছে। তাই তার কাছে যাওয়ার জন্য আমি নতুন করে স্বপ্ন গোছাতে শুরু করলাম। সেই স্বপ্নকে আপনি জায়ান রূপে এসে ভাঙলেন, তারপর আলফি রূপে আমাকে সাহস দিলেন। এসব কেন? আপনি তো তখনই আমাকে বলতে পারতেন, জান আহমেদি আলফি। কেন এতগুলো দিন এত লুকোচুরি? নিজের পরিচয় লুকানোর কেন এত প্রচেষ্টা? কথাগুলো বলা শেষ করে নিঝুম লম্বা করে শ্বাস নিচ্ছে। কান্নার তোরে কথাগুলো বলতে বারবার জড়িয়ে যাচ্ছিল। এখন সে হাঁপাচ্ছে। ওর অবস্থা দেখে আলফি পানির বোতল খুলে এগিয়ে দিল। নিঝুম ঝাড়া দিয়ে ফেলে দিল। আলফি শান্তভাবে বোতলটা উঠালো। গাড়িতেও পানি পড়েছে। তারপর নিঝুমকে জোর করে টেনে এনে মুখের সামনে পানির বোতল সেতে বলল, যদি পানি না খাও তাহলে কিন্তু আমি এবার তোমার ঠোঁটে কিস করব। ওই অবস্থায় ও হকচকায় নিঝুম। আলফি ওর দিকে মুখ এগোতে নিলে দ্রুত পানির বোতলটা নিয়ে পানি পান করে। তা দেখে বাঁকা হাসে আলফি। নিঝুম বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে সিটে হেলাম দিয়ে নিজেকে স্বাভাবিক করছে। আলফি গাড়ি স্টার্ট করে বলল, সরি, আমি তোমাকে তোমার ফ্রেন্ডের ফ্ল্যাটে যেতে পারমিশন দিব না। নিঝুম ফট করে চোখ খুলে ভুরু কুঁচকে তাকায়। তারপর তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, আমি তোমার পারমিশন চাইনি। চাওনি, কিন্তু আমার পারমিশন ছাড়া আমার ওয়াইফ অন্য কারো প্লেসে গিয়ে উঠবে সেটা আমি মানতে পারবো না। আলফি, দেখুন মিস্টার জায়ান, আপনি জোর করে বিয়ে তো করেছেন, কিন্তু জোর করে আমাকে নিজের সাথে রাখতে পারবেন না। জায়ান জোর করলে সবই পারে। জোর করলে এতদিন তুমি আমার সাথে আমার ফ্লোরে থাকতে, তাই আমাকে জোর করতে বাধ্য করো না। নিঝুম মনে মনে ভীত হলেও প্রকাশ করলো না। সে ওই বাড়িতে যাবে না। ওই বাড়িতে ওই লোকের সাথে একা থাকা মানে আর ভাবতে চাইলো না। লোকটা তাকে ধোঁকা দিয়েছে, তার বিশ্বাস সরলতার সুযোগ নিয়েছে। এত সহজে না সব ভুলে যাওয়া। মনের ভেতরে বারবার এতদিনের নিজের মনের সাথে করা জোর যুদ্ধগুলো মনে পড়ছে। সহজ ছিল না নিজেকে বোঝানোর। নিঝুম তাচ্ছিল্য করে বলল, আপনি আমার মনের অবস্থা বুঝতেই চাইছেন না। আমার মন তো সস্তা আপনার কাছে। আমার ফিলিংসের কোনো দাম নেই আপনার কাছে। হ্যাঁ, থাকবে কি করে? আপনার উদ্দেশ্যই ছিল আমার মন নিয়ে খেলা। আমার হয়ে তো কেউ প্রতিবাদ করতে আসবে না। আপনার কাছে তো আমাকে বিক্রি করে দিয়েছে। আমি তো এখন আপনার কেনা দাসী। নিঝুমের কথাগুলো বলতে বলতেই গাড়ির স্পিড বাড়ালো আলফি। তারপর রাস্তা বদল করে অন্য রাস্তায় গেল। গাড়ির স্পিডের কারণে নিঝুম খিচে বসে আছে। অন্ধকার হওয়ায় ও হাই স্পিড থাকায় বুঝতে পারছে না কোথায় যাচ্ছে। মিনিট 10 পর নিঝুম ফ্রেন্ডের ফ্ল্যাটের বিল্ডিংয়ের সামনে গাড়ি থামলো আলফি। সম্মুখে নিজের রক্ত দৃষ্টি ফেলে বলল, ভেবেছিলাম বাড়িতে গিয়ে শান্তভাবে তোমার সব কোয়েশ্চেনের আনসার দিব, বাট নো, ইউ আর সো ইমপেশেন্ট। দেন গো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, আই ওয়ান্ট স্টপ ইউ। নিঝুম কিয়ৎক্ষণ আলফির মুখের পাশের দিকে চেয়ে থাকলো। তারপর গাড়ি থেকে নামতে দরজা খুলে আলফি ওর হাত টেনে ধরলো।
অতঃপর বলল, আমার ভালোবাসাতে তুমি এক আসক্তি, যার জন্য আমি সব রকমের রিস্ক নিতে রাজি। নিজেকে আড়াল করে হলেও আমি তোমাকে চাই। তুমি আমার আলো ছায়াতে প্রণয়াসক্তি। তারপর হাত ছেড়ে দিল। রুট স্বরে গাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। আটকে উঠে নিঝুমের চোখ ফের অশ্রু কণার ভিড় জমিয়ে তার কণ্ঠস্বর রুদ্ধ করলো। গাড়ি থেকে নেমে গাড়ির ডিকি থেকে নিজের লাগেজ নামিয়ে পা বাড়ালো সামনের দিকে। যেতে যেতে একবার পিছু করে অশ্রু অসিক্ত নয়নে তাকালো আলপির দিকে। আলপির চেহারা ও দৃষ্টির কোণে পরিবর্তন নেই, পূর্ব ন্যায় রুটভাবে ভরপুর। নিঝুম ফের সামনে ফিরল। গাড়ি স্টার্টের শব্দ শুনতে পায়। ততক্ষণে আবার পিছন ঘুরলে দেখে আলপি গাড়ি ব্যাগ দিয়ে গাড়ি ঘোরাচ্ছে। গাড়ি ঘুরিয়ে চলে যাওয়া পর্যন্ত নির্ঝুম সেই দিকে চেয়ে থাকলো। আলপির গাড়ি তার চোখের দৃষ্টিসীমার আড়াল হতেই চোখ মুছতে মুছতে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করলো। পিয়াদের ফ্ল্যাটে গিয়ে নিঝুম গুমোট হয়ে বসে আছে। রাত 12টার মতো বাজছে প্রায়। আসতে কেন এত দেরি হলো সেটা নিয়ে পিয়া অনেক কিছু জিজ্ঞেস করেছে, কিন্তু সে কিছু বলেনি। রাত গভীর হতে গভীরতর হচ্ছে, কিন্তু ঘুম নেই নিঝুমের চোখে। অন্ধকার রুমটিতে সেই থাই লাগানো বন্ধ জানালার ধারে পর্দা সরিয়ে বসে আছে। আকাশে ফুটফুটে চাঁদ মনের মাঝে একরাশ অশান্তি নিয়ে বসে আছে। যতই মনকে বোঝাচ্ছে ওই লোকের কথা চিন্তা করবে না, ততই বেশি করে মনে পড়ছে। রাত প্রায় 2টার দিকে পাকিস্তানি মেয়েটার নাম রেহাম ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে। সে নিঝুমকে জানালার ধারে মাথা ঠেকিয়ে বসে থাকতে দেখে ঊর্ধ্বকে জিজ্ঞেস করে, তুমি ঘুমাওনি, এখনো জেগে আছো যে? নিঝুম হালকা হাসার চেষ্টা করে ভাঙা ভাঙা উর্দু ও হিন্দি মিলিয়ে জবাব দেয়, এমনিতেই ঘুম আসছে না। নিঝুমের জবাব শুনে রেহান এসে নিঝুমের সামনে বসে। তারপরে ওর হাত ধরে মোলায়েনের স্বরে বলে, আমি জানি তুমি আলফিকে ভালোবাসো, কিন্তু তুমি তো জানো এটা ঠিক না। এজন্যই তুমি মনকে শক্ত করতে সেখান থেকে চলে এসেছো। মনকে বোঝাতে কষ্ট হলে কিছু তো করার নেই। রেহামের কথা শুনে নিঝুম নীরবে হাসে। তারপরে বলে, যদি কখনো জানতে পারো তোমার হাজবেন্ড তোমাকে নিজের সম্পূর্ণ পরিচয় না জানিয়ে বিয়ে করেছে, তাহলে তুমি কি করবে? রেহাম চিন্তিত হলো, কিছুটা একটা চিন্তা করে বলল, আমার কথা বলতে গেলে ডিপেন্ড করে সিচুয়েশনের উপর, আর সে নিজের কোনো পরিচয় আড়াল করেছে সেটার উপর। যদি এমন বের হয় সে যে আমাকে দেখিয়েছে সে খুব ভালো মানুষ, ভালো চরিত্রের মানুষ, কিন্তু বাস্তবে তা না, বিয়ের কিছুদিন পর জানতে পারলাম সে সম্পূর্ণ অপোজিটিভ চরিত্রের, তাহলে অবশ্যই আমি তার থেকে নিজেকে সরিয়ে নিব, খোলা তালাককে নোটিশ পাঠাবো। কিন্তু তোমার ক্ষেত্রে তো এমনটা না। তুমি তো বিয়ের আগে থেকেই জানো তোমার হাজব্যান্ড মাফিয়া। তারপর বলতে তার নামে রেপ এলিগেশন আছে। আমি বলবো তোমার উচিত তোমার হাজব্যান্ডের সাথে দেখা করা, কথা বলা, তারপর দুজনে মিলে ডিসিশন নেওয়া। নিঝুম হতাশ নিঃশ্বাস ছাড়ল। তারপরে বলল, জানো তার নামের ওই রেপ এলিগেশনটা মিথ্যা। রিয়েলি? কিভাবে জানলে? আলফি প্রমাণ দিয়েছে। ওয়াও, আলবি দেখি তোমাকে তোমার হাজব্যান্ডের সাথে মিলাতে খুব আগ্রহী। এমনিতে ছেলেটা খুব ভালো। তোমার যেহেতু পসিবিলিটি নেই, তাহলে আমি ভাবছি আলবি জানাবো, সে আমারও ক্রাশ। রেহামের শেষের কথা শুনে নিঝুম চমকালো, বলল, আলফি তোমার ক্রাশ? হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে মেয়েদের হার্টব্রেড যা বলে 5 জন আছে। আলবি, অ্যালেক্স, বিবিএ ডিপার্টমেন্টে তৃতীয় ও চতুর্থ বর্ষের 2 জন, আরেকজন প্রথম বর্ষের, কিন্তু কোনো ডিপার্টমেন্টের জানি না। সে তো আমার জুনিয়র। বিবিএ ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের একজন আমার ব্যাচমেট, যে কিনা অ্যালেক্সের মতো স্বভাবের, আর চতুর্থ বর্ষের একজন তার গার্লফ্রেন্ডের প্রতি খুব রয়্যাল। আর বাকি রইল আলফি, সে যতটা রিজেভ মেয়েদের প্রতি। আমরা ভাবতাম তার তো হয়তো গার্লফ্রেন্ড আছে, অবশ্য ছিল তুমি, কিন্তু তোমার তো বিয়ে হয়ে গিয়েছে, এখন তো সে সিঙ্গেল। হুট করে নিঝুম জেলাস ফিল হচ্ছে। রেহাম মেয়েটা অত্যাধিক সুন্দর। নিজেকে রেহামের সাথে তুলনা করলে রেহামকেই সুন্দরী বলা চলে। প্রাকৃতিকভাবে ব্রাইনি সিল্কি চুল, চোখের মনি ব্রাউন, ফর্সাকরণে সুন্দর মুখশ্রী মেয়েটির।
সেখানে সে রেহামের থেকে এক শেড ডার্ক। আলফি যদি তার আগে রেহামাকে দেখতো তাহলে হয়তো রেহামাকেই পছন্দ করত। কিন্তু পরখ করে নিঝুমের মনে হয় ক্যামেলিয়াও কম সুন্দর না। আলফি যেই পরিবেশে বড় হয়েছে তার মধ্যে আলফি তাকে ভালোবেসেছে, এটা ভাবনায় আসতে তার মন ভালো হয়ে যায়। মুচকি হাসে সে। নিঝুমকে মুচকে হাসতে দেখে রেহামও হেসে শুধায়। কি হলো, হঠাৎ খুশি খুশি লাগছে কেন? কিছু না, তুমি ঘুমাও, আমারও ঘুম আসছে। আচ্ছা, ঘুমাও তবে। তারপরে রেহাম ওয়াশরুমে গেল। নিঝুম শুয়ে পড়ল। এদিকে আলফি এই ঠান্ডার মধ্যে ব্যালকনিতে ঈশ্বরের বোতল নিয়ে বসে আছে। নিঝুম তার কথা না শুনে চলে গেল। এতে যেমন তার রাগ হচ্ছে তেমন সবকিছু অসহ্য লাগছে। ভেবেছিল নিজের ব্যাপারে মিথ্যে অ্যালিগেশন প্রুফ করলেই সে নিঝুমকে বলেছেও, কিন্তু নিঝুম বুঝলো না। হুট ওয়েকের বোতলে শেষ চুমুক দিয়ে বোতলটা গার্ডেনে ছুঁড়ে ফেললো। পরের দিন মিডিয়াতে ক্যামেলিয়ার শিকড় একটু ছড়িয়ে পড়ে। জানায়রা সম্পর্কে 3 বছরের আগে ক্যালিয়ানের এই অ্যালিগেশন মিথ্যা প্রমাণ হয়। জায়ান ক্যালিয়ানের বিরুদ্ধে মানহানি মামলা করে। 2 দিন পর ক্লাস শেষে নিঝুম অপেক্ষা করছে। আজ আলফির ক্লাস আছে, তাই আলফির সাথে কথা বলতে অপেক্ষা করছে। কিন্তু আলফি আজ ইউনিভার্সিটিতে আসেনি। এদিকে আলফির ক্লাসও শুরু হয়ে গেছে। সন্ধ্যায় গড়িয়ে এখন রাত। নিঝুম হতাশ হয়ে চলে আসে। আলফি গতকাল ওয়াশিংটন এসেছে, এখান থেকে সেমিনার হবে। জানায়নের বদলে মিস্টার জোনায়েদের সেটা অ্যাটেন্ড করার কথা থাকলেও জানায়ন নিজেই আসে। নিজেকে এখন সে কাজে ও সেমিনারের এসেছে বিজি রাখতে চাইছে। এই সেমিনার শেষ হলে নিউ ইয়র্কে যাবে, সেখানে কাজ করবে, সেখানে 2 দিন থাকবে। সেমিনারের মাঝে সাহারিয়া আলফির কানে কানে বলে, স্যার ম্যাম আপনার জন্য ইউনিভার্সিটিতে আজ অনেকক্ষণ ওয়েট করছি। করুক, তাকে আমি যেতে বলিনি। আলফির কটকট উত্তর শুনে সাহারিয়া মিয়ে যায়। আলফি তাকে নিঝুমের আপডেট বা খোঁজ রাখতে বলেনি, কিন্তু সে তো আলফিকে চেনে, তাই নিজে থেকেই নিঝুমের খোঁজ রাখছে। আরও 3 দিন পর আলফির ক্রাশ কিন্তু আজও আসেনি। নিঝুম এবার খুব চিন্তায় পড়ে যায়। ততক্ষণে আলফির নাম্বারে কল করে, কিন্তু নাম্বার বন্ধ বলছে। এতে যেন নিঝুমের চিন্তার বড় তত্তর করে বাড়ছে। সেদিন চলে আসার পর থেকে আলফির কোনো খোঁজ নেই। আজ ওর সাথে প্রিয় আছে। নিঝুম পিয়াকে বলে, আমার খুব চিন্তা হচ্ছে আলফিকে নিয়ে। পিয়া সন্দেহানে শুধায়, কেন? ওকে নিয়ে তোর কেন চিন্তা হবে? সত্যি করে বলতো, সেদিন আলফি ও তোর মধ্যে কি হয়েছিল? তুই তো আলফির থেকে দূরে থাকবি বলেই চলে এসেছিলি, তাহলে এখন কেন আলফির জন্য চিন্তা করছিস? নিঝুম ইতস্তত করে সবটা সত্যি পিয়াকে বলে। সব শুনে পিয়া একদম বলে, সিরিয়াসলি? এত কিছু হয়ে গেল আর তুই আমাদের কিছুই বলিসনি? আমার মনের অবস্থা তো বোঝো, আমি কতটা হার্ট হয়েছি। সে আমার স্বামী এটা এখানে আসার পরপরই বলে দিলেই পারতো, বা বিয়ের সময় বলে দিলেই পারতো, কিন্তু না, সব লুকিয়ে গিয়ে আমাকে আমার মনের সাথে কঠিন যুদ্ধে ঠেলে দিয়েছে। আমি নিজেকে কত খারাপ মেয়ে, চরিত্রহীন মেয়ে ভেবেছি। স্বামী থাকতেও অন্য পুরুষের প্রতি ফিলিংস থাকা, আবার সেই পুরুষের বাড়িতেই থাকা। কিন্তু সে তো এসব বুঝবে না। শুরু থেকে সে সবটাই জানতো, তারই তো সাজানো। এখন তার উচিত ছিল আমার রাগ ভাঙানো, কিন্তু তা না করে নিজেই লাপাত্তা। পিয়া নিঝুমকে নিজের সাথে আগলে নিয়ে বলে, তুই তো আলফির বাড়ি চিনিস, তাহলে চল সেখানেই যাই। আজকে ওকে ইচ্ছে মতো সাজতা করব। না, সে কিছু মনে করলে করলে বলে দিবি হ্যাঁ, ডিভোর্সে সাইন নিতে এসেছি। আজকে ওটা নিঝুম। ডিভোর্স? নো, আমি ডিভোর্স চাই না। পিয়া ভুরু নাচিয়ে নম্র স্বরে বলে, এখন তো তোমার ভালোবাসার মানুষটাই তোমার প্রাণনাথ, এখন তো তুমি ডিভোর্স চাইবে না। আমি জানি তো, জাস্ট বাহানা খুঁজলাম এটা। নিঝুম লজ্জা পায়। তারপর পিয়া বুদ্ধিমতো আলফির বাড়িতে যায়। নিঝুম ও পিয়া আলফির বাড়ির গেটের কাছে কাব্য থেকে নেমে দেখে বাড়ির ভেতরে আলো জ্বলছে। নিঝুম ভ্রুকুটি করে বলল, দেখলি ও বাড়িতেই আছে, ইচ্ছে করেই ইউনিভার্সিটিতে যায়নি। আচ্ছা বুঝলাম, যাই তো ভেতরে, তারপর জিজ্ঞেস করে নিব। নিঝুম মুখ লটকে বাড়ির দিকে এগোয়। দরজায় নক করার পর ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। প্রায় 2 মিনিটের বেশি সময় দাঁড়িয়ে ওরা নিঝুমের চিন্তা হতে লাগলো। অস্থির কণ্ঠে বলছে, অসুস্থ নয় তো? হয়তো অসুস্থ বলেই ইউনিভার্সিটিতে যাচ্ছে না। পিয়া উত্তরে বলে, হতেও পারে, আবার না হতেও পারে, রিল্যাক্স। এই লোক এত টিট,
অসুস্থ হলে আমাকে কল করলে কি সমস্যা? চিন্তায় নিঝুম অহতক বকছে। পিয়া হতাশ হয়ে সেসব শুনছে। 5 মিনিট হলো ওরা দাঁড়িয়ে। এবার দরজা খুলল আলফি। ট্রাউজার পরিহিত, খালি গায়ে, সাদা তোয়ালি গলায় ঝুলানো। তোয়ালির এক কোণে দিয়ে মাথা মুছছে। দরজা খুলে সামনে দাঁড়ানো মেয়ে দুটোকে নিজের দিকে নির্বিলম্ব চেয়ে থাকতে দেখে দৃষ্টি তীক্ষ্ণ করলো। তুড়ি বাজিয়ে শুধালো। হোয়াট? নিঝুম নিজেকে ধাতস্থ করে আলফির বুকে ধাক্কা দিয়ে ঠেলে ভেতরে প্রবেশ করলো। পেছন পেছন পিয়াও। নিঝুম রেগে প্রশ্ন ছুড়ল। দরজা খুলতে এতক্ষণ লাগে? কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছি আমরা? আলফি নিজেও নিঝুমের মধ্যে দূরত্ব কমিয়ে পাল্টা প্রশ্ন ছড়ে। আমাকে এই হালে দেখেও কি তোমার মনে হচ্ছে না কেন এতক্ষণ লাগলো? কিঞ্চিত থতমত খেয়ে নিঝুম তাও তেজি কণ্ঠে বলল। শাওয়ার নিচ্ছিলে বলে দেরিও যেহেতু করলেই, তাহলে প্রপার ড্রেস আপ করেই আসতে। এভাবে আলফি আরেকটু এগুলো। নিঝুম পেছে থেকে ফ্লোরের নিচের ধাপে পড়তে নেয়। ততক্ষণে আলফি ওর কোমর পেঁচিয়ে ধরে শুধায়। অর্ধ কি? সেন্স ফিনিশ করো। নিঝুম নিজেকে আলফির বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নিয়ে কটমাট দৃষ্টিকে তাকিয়ে বলে, কিছু না। আলফিও পাত্তা না দিয়ে পেছনে গিয়ে চুল মুছতে মুছতে ডাইনিং টেবিলের কাছে যায়। তারপর গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, সাডেনলি ইউ আর গাইস হিয়ার, হোয়াট হ্যাপেন্ড? নিঝুম আগে পিয়ার উত্তর দেয়। তুমি ইউনিভার্সিটিতে যাচ্ছ না, এই জন্য নিঝুমের টেনশন হয়ে গিয়েছিল। ততক্ষণে নিঝুম পেছন করে পিয়াকে চোখ রাঙায়। পিয়া মুখ চেপে হাসে। আলফিও মুচকি হাসে। নিঝুম সামনে ফিরে চেহারা শক্ত প্রতিচ্ছবি রেখে বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। পানি খেতে খেতে বলে, বলো। আই ওয়ান্ট ডিভোর্স। চমকায় আলফি। গ্লাসটা বেশ শব্দ করে টেবিলে নামায়, কিন্তু রাখে না। খুব শক্ত করে জোরালো মুষ্টিতে গ্লাসটা ধরে আছে। সেদিকে নজর যেতে নিঝুম মৃদু ঢোক গেলে। আলফি যে রেগে গেছে সেটা সে বুঝতে পারছে, কিন্তু হঠাৎ আলফি নিঝুমকে অবাক করে দিয়ে চমৎকার হাসি দিয়ে বলে, ফাইন, ডিভোর্স পেপার রেডি করো, তারপর নিয়ে এসে সাইন করে দিব। কথাটা শুনে নিঝুম হতবাক হয়ে যায়। কিয়ৎক্ষণ চেয়ে থাকে আলফির চোখের দিকে। পিয়াও অবাক। সে বুঝতে পারেনি তার বুদ্ধি এত বাজেভাবে ফল খাবে। আলফি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে, তোমরা কতক্ষণ থাকবে? আই এম সো টায়ার্ড, ওয়ান্ট টু রেস্ট। কথাটাতে যেন তাচ্ছিল্যতা মেশানো ছিল। নিঝুমের রাগে পিয়ার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। আলফি তা দেখে মৃদু হাসলেও পরক্ষণে চোয়াল শক্ত করে ফেলে। কল লাগায় সাহারিয়াকে। বলে, ইমিডিয়েটলি আমার একজন কন্ট্রাক্টস গার্লফ্রেন্ড চাই, যে কিনা নিঝুম যেখানে থাকবে সেখানেরই একজন, প্রিয়া মেয়েটা বাদে। তারপর গটগট করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। ক্যাবে বসে রাগে ফুটছে নিঝুম। পিয়া ওর দিকে পানি এগিয়ে দিয়ে বলে, এই লোক না আমাকে বিয়ে করতে, নিজের কাছে রাখতে এত মিথ্যা বললো। আবার বললো আমাকে নাকি সে কখনোই ছাড়বে না। তাহলে এখন ডিভোর্সের কথা মেনে নিল কিভাবে? তুই ওর হাসি দেখেছিস? 32টা দাঁত বের করে হি হি করে হাসছিল। আমার যে কি করতে মন চাচ্ছে। আবার বলে কিনা ডিভোর্স পেপার রেডি করে এনে দিতাম, সে সাইন করে দিবে। কত বড় ফাজিল এই লোক। পিয়া দাঁত দিয়ে নখ কামড়াতে থেকে বলে, আমার প্ল্যান যে সাকসেসফুল হবে তা আমি চিন্তাও করিনি। ওই দাঁত বের করে হাসিসটার যখন গ্লাস জোরে চেপে ধরে রেখেছিল, আমি তো ভেবেছিলাম আজকে তুই শেষ, তোকে আজকে জানতে ওখানেই পুঁতে দেবে। কিন্তু ও মা, সেকেন্ডের ভিতরে এক্সপ্লেন চেঞ্জ। ওই তো নিজের 32টা দাঁত বের করে হাসছিল। ইচ্ছে করছিল পুতা দিয়ে ভেঙে গুড়িয়ে দিই একেবারে। তারপর নিঝুম পানির বোতল নিয়ে এক শ্বাসে পুরো বোতলের পানি পান করলো। পিয়া ভাবুক স্বরে শুধালো, তো এখন কি করবি? এই প্ল্যান তো ফল। ডিভোর্স পেপার রেডি করবি নাকি? মোটেও না, আমি কিছুই করব না। তার ডিভোর্স দেওয়ার শখ হলে নিজেই দেখ। কিন্তু তুই তো আগে ডিভোর্সের কথা তুললি। তোকে যদি জিজ্ঞাসা করেন? জিজ্ঞাসা করলে? কিছু ভাবলো নিঝুম, তারপরে বলল, আমি তো এখানে আসার আগে ডিভোর্স পেপারে সাইন করে এসেছি। সেটা নিশ্চয়ই তার কাছে আছে, না থাকলে না থাক। আমি তো আমার কাজ কবেই শেষ করে এসেছি। জিজ্ঞাসা করলে বলবো আমি অনেক আগেই আপনাকে ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিয়েছি। তাও ঠিক, তুই তো তোর দিক থেকে ক্লিয়ার। কিন্তু আমি না কোনোভাবে আলফির এই হঠাৎ পরিবর্তন হজম করতে পারছি না। মানে তোর কথা শুনে মনে হারিয়েছিল হি ইজ ডিম প্রসিড এভাইড ইউ। তারপর আলকের কি অবস্থা না করেছিল, হজম হচ্ছে না রে। পিয়া কথাগুলো নিঝুমের ভালো লাগছে না। হুট করে মাথাও
সে বিরক্ত নিয়ে বলে, হজম না হলে হজমের মেডিসিন খা, তাও আমার মাথা খাইস না। তারপর চোখ বন্ধ করে সিটে হেলান দিল। পিয়া ঠোঁট উল্টে চেয়ে রইল ওর দিকে। 3 দিন পরে বিকালে ক্লাস শেষে নিঝুম নিজের রাগের সাথে যুদ্ধ করে আলফির এক পলক দেখতে অপেক্ষা করে সিদ্ধান্ত নিল। হঠাৎ দেখলো আলফি গাছের কাছে দাঁড়িয়ে। এত জলদি আলফি এই ক্যাম্পাসে দেখে নিঝুম সন্ধিহান হলো। একটু আগেই দেখলো আলফির সামনে একটা মেয়ের সাথে আলফি কথা বলছে। অবাক হয় নিঝুম। এমনিতে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে এতটাও অবাক হতো না, যতটা রেহামের সাথে কথা বলতে দেখা অবাক হয়েছে। দুজনে কথা বলার ভাবসাবে মনে হচ্ছে দুজনের মধ্যে খুব ফ্রেন্ডলি সম্পর্ক। অথচ আলফির সাথে ক্যাম্পাসে এখনকার কোনো মেয়ের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক নেই। 5 বছর আগে যখন গ্র্যাজুয়েশন করেছিল, তারপর এখন মাস্টারতে ভর্তি হওয়ার পর তো অফিস। ওই সপ্তাহে 2 দিন ক্লাসের জন্য ক্লাস টাইমে আসা। মেয়েদের তেমন পাত্তাও দেয় না। তাহলে রেহামার সাথে বন্ধুত্ব কবে হলো? এটাই খুব ভাবাচ্ছে নিঝুমকে। তখন নিঝুমের পাশে পিয়া এসে দাঁড়ালো। পিয়া এখনো আলফিকে দেখেনি। কি রে, এখানে দাঁড়িয়ে কি দেখছিস? নিঝুম ইশারায় আলফি ও রেহামাকে দেখায়। পিয়া তা দেখে সন্দেহান হয়ে বলে, রেহাম আলফির সাথে কি করেছে? দেখছিস না, কথা বলছে। নিঝুমের এখন রাগও লাগছে আলফির উপরে। পিয়া কিছু একটা চিন্তা করে বলে, গতকাল রেহাম আমাকে তোদের সাথে ঘুমাতে বলে। ও আমার রুমে চলে গিয়েছিল। ওর নাকি ওর নিউ বয়ফ্রেন্ডের সাথে কথা বলার আছে। পিয়ার কথাটা তেমন অর্থ না বুঝিয়ে বললেও নিঝুম হকচকিয়ে ওঠে। রেহামার বয়ফ্রেন্ড। রেহাম তাকে বলেছিল আলফিকে তার ভালো লাগে, আলফিকে নিজের মনের কথা বলবে। তাহলে কি আলফি রেহাম? বুক ধড়ফড় করছে নিঝুমের। হুট করে মনে হচ্ছে এই শীতল আবহাওয়া তার গরম লাগছে। চোখের দৃষ্টিও ক্রমাগত ঝাপসা হচ্ছে। অশ্রুরা খানিকের ভিড় জমিয়ে নেত্রকোণে। জমে ওঠা অশ্রুরা গড়িয়ে পড়ার আগেই নিঝুম ছুট লাগালো ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যেতে। নিঝুমের পিছু পিছু পিয়া চলে যায়। আলফি ও রেহান আর চোখে তা খেয়াল করে। রেহাম বলে, She was time. Albi, I think you should talk to her. I want to, but she is not ready to talk. That's why. আলফি দূরে নিঝুমে চলে যাওয়ার পথের দিকে উদাস হয়ে চেয়ে রইল। নিঝুম কাঁদছিল। এই কান্নাটা সে সহ্য করতে পারে না, অথচ আজ সে নিজেই কাঁদছে। রেহাম বলল, She loved you so much. That's why she didn't expect this from you. I know. I want to explain everything, but why? Leave it by Shahriar will provide its further extraction. তারপর আলফি আর রেহামকে বিদায় বলে ক্লাসের জন্য চলে যায়। নিঝুম ফ্ল্যাটে এসে কাঁদতে কাঁদতে ব্যাগ গোছাচ্ছে। পিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বিরক্ত হয়ে ওর হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে বলল, ব্যাগ গোছাচ্ছিস কেন? আরো 3 দিন আছিস এখানে। আমি রেহামের এসব দেখতে পারবো না। ও আমার সামনে আমার হাজবেন্ডের সাথে প্রেম করবে। ছি, আই কান্ট টলারেট দিস। পিয়া ওকে বোঝাতে চাইলো। রেহাম তো জানে না। তাছাড়া আলফির উপর ক্যাম্পাসের অনেকেরই ক্রাশ আছে। তোর উচিত ছিল আমাদের সবটা সেদিনেই বলা। রেহাম, আসলে আমি বলবো যে আলফি তোর হাজবেন্ড। না, আমি এখান থেকে চলে যাব। আলফি নিজেই রেহামকে প্রায়োরিটি দিচ্ছে, মানে সেও ইন্টারেস্টেড। তখন রিয়াম আসে, কথার পিঠে প্রশ্ন ছড়ে। কে ইন্টারেস্ট? আলবি? নিঝুম দরজার দিকে তাকায়। রেহামকে দেখে পিয়ার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে ফেরত নেয়। তারপর সেটা নিয়ে উঠে দাঁড়ায়। রেহাম ফের জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন? ব্যাগ গুছাচ্ছিলে কেন? নিঝুম এবার উষ্ট কোণে কৃত্রিম হাসি টেনে বলে, আগে থেকে গুছিয়ে রাখছি, পরশু চলে যাব তো। ও আচ্ছা, শোনো না, তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে। রেহামকে খুব খুশি দেখাচ্ছে। পিয়া রেহামকে কিছু বলতে চাইলে নিঝুম বাধা দেয়। তারপর রেহামের থেকে ভালো খবরটা জানতে চায়। রেহাম বলে, আমার একটা ভালো জব হয়েছে, বলতে পারো আমি ইন্টারভিউ না দিয়ে জব পেয়ে গিয়েছি। স্যালারি খুব ভালো। নিঝুম ও পিয়া রেহামকে অভিনন্দন জানায়। রেহামও আরো বলে, আলভির কোম্পানি থেকে জব অফারটা পেয়েছি। আলভির পিএ শাহরিয়ার আমাকে নিজে নক করে
অ্যাপ্রোচ করেছে। আই কান্ট বিলিভ ইট। আলবি এত বড় বিজনেসম্যান আমাকে আজকে, তাই আলবিকে থ্যাঙ্কস জানালাম। অফিসে তো সে আমার বস হবে, ইউনিভার্সিটিতে সিনিয়র, তাই সিনিয়র হিসাবে থ্যাঙ্কস জানালাম। নিচুম হতবিদ্ধর মতো চেয়ে আছে। আলপি কোম্পানি থেকে রেহাম জব অফার পেয়েছে, আর জবটা ওকে অফার করা হয়েছে। নিচুম এসব নিয়ে ভাবনায় পড়ে গেল। পিয়ার সাথে সাথে প্রশ্ন ছড়ে, ইন্টারভিউ ছাড়া জব, এটা কিভাবে পসিবল? রেহাম নিচুমের দিকে আর চোখে তাকায়, তারপর বলে, মনে হয় আমার মতো আলবিও আমার উপর ক্রাশ আছে। কথাটা শুনে নিচুম চকিত তাকায়, অতঃপর রুম থেকে বেরিয়ে যায়। আজ গভীর রাতে তুষারপাত হচ্ছে, হুট করেই শুরু। আলপি ব্যালকনির কাঁচ নামিয়ে হিটার অন করে ওয়ানের বোতল নিয়ে বসে আছে, পাশে একটা হুইস্কের খালি বোতল। তার খুব ইচ্ছে ছিল প্রথম তুষারপাত সে নিঝুমের সাথে উপভোগ করবে, দুজনের মাঝে দূরত্ব থাকবে না। তাই তো সবকিছু খুব সাবধানে সামনে এনেছে, কিন্তু এই অভিমানের পাহাড় যে বেড়েই চলেছে। হুট করে আলফির ইচ্ছে হলো নিঝুমকে কল করলো, তাই নিঝুম না ঘুমিয়ে জেগে আছে। পিয়া ও নেপালের মেয়েটা ঘুমাচ্ছে। রেহাম আজও পিয়াকে এখানে পাঠিয়ে নিজে পিয়ার রুমে ঘুমাতে গেছে। নিঝুম জানালার কাছ দিয়ে বাইরে তুষার ঝড় দেখছে। নিমিষে সবকিছু শুভ্রতায় ছেয়ে গেছে, টেম্পারেচারের মাইনাসে অনেক নিচে নেমে গেছে। হঠাৎ ফোন বাজতেই তুলে দেখে আলফির কল। কিছুটা অবাক হলেও ফোনটা রিসিভ করে সেটা বুঝতে না দিয়ে হ্যালো বলল। অপর পাশ থেকে আলফি বলল, You know, I was waiting for this day. I dream that's the first spawn and you will be together with love. But তোমার অভিমান শেষ হয় না। কথাগুলো বলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আলফি। নির্ঝুম শুনে গেল, অজান্তে তার চোখের কোণে অশ্রুকণা ভিড় জমিয়েছে। আলফি ফের কিছুটা জড়ানো গলায় বলল, তুমি তো সেদিন আমার থেকে ডিভোর্স চেয়েছিলে। সরি, একদম ডে ওয়ান থেকে ডিভোর্স চাইছো। আমার মতো ক্যারেক্টারলেস মাফিয়ার সাথে থাকতে চাও না। সো হোয়াট ইজ দ্য ডিভোর্স পেপার? কান্না এবার নিঝুমের গলা ধরে আসছে। সে কোনো মতে নিজেকে স্বাভাবিক করে বলল, আর ইউ ড্রাগ? নো নো, অ্যাবসলিউটলি নট। মেবি, না হলে তো তোমাকে কল করতাম না। এই ওয়াইনটা কোনো কাজের না। আমার তো না চাওয়া শর্তে তোমাকে কল করতে বাধ্য করলো। আজ মেবি ডোজ বেশি হয়ে গেছে। এমনিতে আমি ড্রিঙ্কস করি না। তুমি তো ছিলে, দেখেছো আমাকে ড্রিঙ্কস করতে? বলো, দেখেছো? না। নিঝুমের শঙ্কিত ভয়াবহ উত্তরে আলফি হেসে ফেললো, বলল, কিভাবে দেখবে? আমি আমার স্লিপিং বিউটিকে দেখে নেশা করতাম। আবছা আলো ছায় তো ঘুমন্ত নিঝুম, বড্ড মায়াবী। তুমি জানো, আমি বাংলা জানলে খুব একটা বলতাম না। বাবা মা থাকতেন নিউ ইয়র্কে, আমি এখানে একা। তোমার সাথে পরিচয়ের পর থেকে আমি নিজেই বাংলা ল্যাঙ্গুয়েজের উপর আরও ফোকাস করি। প্রথমবার বাংলাদেশেও আমি সেবারই গিয়েছিলাম। দিস ইজ বিকজ অফ ইউ, মাই ফার্স্ট লাইফ আফটার মাই প্যারেস্ট, বাট ইউ নেভার ওয়ান্ট টু আন্ডারএস্ট মি। নিঝুমে নীরবে কাঁদছে। আলফি নিজের হুঁশে নেই, তাই তো সরল মনে সব বলে যাচ্ছে। আলফি আরও বলে, তোমার আঙ্কেলের কোম্পানির সাথে ডিলটা কোয়েন্সেট ছিল, আমি রিফিউজ করে দিতাম। কিন্তু তোমার থেকে তোমার আঙ্কেলের নাম পরিচয় জানা, তাই আমি কোয়েন্সেট ডিল অ্যাকসেপ্ট করে নিই। আই ওয়ান্ট টু গিভ এ সারপ্রাইজ, বাট ওয়ান আই রিউট দেয়ার আই ফান্ড আউট দ্য ইটস আঙ্কেল wanted to fake your marriage with a rich man, and you know, একজন ইন্টারেস্ট ছিল তোমার চাচার বিজনেস পার্টনার, যার মধ্যে উনি ডিলটা পেয়েছিলেন। আমি তাই ওই লোককে ডিল থেকে বের করে দিয়ে তোমার চাচাকে অফার দিই। উনি অ্যাকসেপ্ট করে নেন। তারপর জানতে পারলাম তুমি বিয়েতে রাজি না, বিকজ অফ দোজ ফলস রিউমার অ্যাবাউট মি, অ্যান্ড অলসো ইউ থিঙ্ক আই এম এ মাফিয়া, দ্যাটস ওয়াই। তখন যদি তুমি জানতে আমি জায়ান, তুমি আমার থেকে দূরে সরে যেতে। নিঝুমের কাছে এবার সব পরিষ্কার। তাই বড় আম্মুকে তাকে ধনী কারোর সাথে বিয়ে দিতে, সাথে নিজের বিজনেসের ফায়দা করতে চেয়েছিল। আসলে বিজনেস ওয়ার্ল্ডের এটা কমন বলতে গেলে।
কিন্তু এটা তো সত্যি। আলফি যদি তখন নিজের সম্পূর্ণ পরিচয় প্রকাশ করত, তবে সে আলফির থেকে দূরে সরে যেত। সে সবসময় একটা নিঃস্ব জীবন চেয়ে এসেছে, কিন্তু চাইলে কি হয়? নিচুম হতাশ নিঃশ্বাস ছাড়ে। আসছে তার মনকে প্রাধান্য দিবে। আলফি, আই লাভ ইউ। নিচুমের মুখে থেকে ভালোবাসি শুনে আলফি নেশা ও ঘুমের ঘোরে মুচকে হাসলো। অতঃপর পূর্বত্ব মৃদু কণ্ঠে আই লাভ ইউ টু সুইটহার্ট বলে ঘুমিয়ে গেল। নিঝুম বার কয়েক হ্যালো বলেও সাড়া পেল না। আলফির নিঃশ্বাসের শব্দ আসছে শুধু। নিঝুম বুঝছ আলফি ঘুমিয়ে গেছে, তাও সে ফোন কানে বসেই রইল। ঘুমন্ত আলফির নিঃশ্বাসের ধ্বনিও তার ভালো লাগছে। সকালে সময় মতো আলফির ঘুম ভাঙে। ঘড়িতে সময় দেখে সকাল 1:30। ফোনটা উঠিয়ে দেখে নিঝুমের সাথে কল এসে। ততক্ষণে ভুরু কুচিয়ে ফোন কানে নেয়। অপর পাশ থেকে কিছু মেয়েদের আওয়াজ আসছে। একজন তো নিঝুমকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকছে। আলফি ফোন কানে নিয়ে বসে রইল খানিক। নিঝুমের ঘুম ভেঙেছে। পিয়া বলছে, ঘুম ভাঙলো দেবে? আমরা তো আজকে ঘুরতে যাব বলেছিলাম। নিঝুম ঘুম ঘুম চোখে মাথা দুলায়, তারপর রাতের কথা মনে পড়তেই ফোন চেক করে। এখনো আলফির সাথে কলে। আলফি উঠেছে কিনা চেক করতে হ্যালো বলে, কিন্তু অপর পাশ থেকে সাড়া আসেনি। পিয়া কপাল কুঁচকে শুধায়, মাথা কি গেছে? কাউকে কল না করে হ্যালো বলছিস? আলফি কলে আছে। হ্যাঁ, কখন? আমি তো তোর ফোন বাজতেই শুনলাম না। কাল খুব রাতে কল করেছিল। ব্রাঙ্ক ছিল তখন, কথা বলার মাঝেই ঘুমিয়ে গেছে। এখনো হয়তো ঘুম থেকে ওঠেনি। পিয়া দুষ্টু হেসে পাশে বসে বলে, বাহ, গভীর রাতে প্রেমালাপ, তাও এত সুন্দর ওয়েদারে। বিয়ের পর কাপেলদের এই ওয়েদার রোম্যান্স করে, আর তোরা প্রেমালাপ করছিস? 1 ডিগ্রি পেয়েছিস তোরা? নিঝুম লজ্জা পেলেও রাগ দেখিয়ে বলল, বেশি বকিস না, রেডি হব আমি। তারপর বিছানা ছেড়ে উঠতে উঠতে কল কাটে। অপরদিকে আলফি নীরবে সব শুনছিল, মুচকে হাসছিল সাথে। কিন্তু পরক্ষণে মনে প্রশ্ন জেগে, কি বলেছে নিঝুমকে? অতঃপর ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে কল রেকর্ড শুনে নেবে। 150 লোকে ঘুরতে গিয়েছে পিয়া, নিঝুম ও রেহামারা কীর্তম লেক। শীতকালে এর পানি জমে বরফে পরিণত হয়, কিন্তু এখনো লেকের পানি পুরোপুরি জমেনি। কিছুদিন পর জমে বরফ হলে এখানে স্কেটিং করে দর্শনার্থীরা। মৃদু রোদ উঠেছে, গাছের ফাঁক দিয়ে রোদেরা লুকোচুরি খেলছে। কিন্তু এই রোদ মাইনাস তাপমাত্রা কনকনে শীতের জন্য উপতপ্ত নয়। রেহাম ও পিয়ার একে অপরের বরফ ছুঁড়ে মজা করছে। নিঝুম হাঁটু গেড়ে বসে মোটা ফ্লাইট পরা হাতে বরফ দিয়ে কিছু বানানোর চেষ্টা করছে। ছোট ছোট কয়েকটা ইগলো পুতুল বানিয়েছে। সেগুলো শুকনো ভাঙা ডাল দিয়ে হাত ও নাক বসিয়ে এখনো ফোনে ছবি তুলছে। ছবি তোলার মাঝে একজোড়া পা ক্যামেরায় ধরা দিল। নিঝুম এই পায়ের মালিককে দেখে বসা থেকে মাথা উঁচু করে দেখে আলফি দাঁড়ানো। ততক্ষণে চমকে উঠে দাঁড়ায় নিঝুম। আপনি এখানে? কেন, তোমার প্রবলেম হচ্ছে? না, আমার কেন প্রবলেম হবে? আপনি আপনার গার্লফ্রেন্ডকে দেখতে এসেছেন বুঝি? আলফি প্রথম নিঝুমের প্রশ্নের তারতম্য না বুঝে মাথা নাড়ায়। তার কাছে তো গার্লফ্রেন্ড বউ সবাই নিঝুম। পরক্ষণে সন্দেহ হতে ভুরু কুচকে শুধায়, গার্লফ্রেন্ড? রেহাম। রেহাম আমার গার্লফ্রেন্ড তোমাকে কে বললো? সব বলতে হয় না, আপনি ওর প্রতি ইন্টারেস্টেড বলেই ওকে জব দিয়েছেন। আলফি অবাক হয়েছে। নিঝুমের মুখ থেকে এসব সে মেনে নিতে যদি কাল রাতেই কল রেকর্ডে না শুনতো, কিন্তু কাল তো নেশার ঘরে সবই সে ক্লিয়ার করে দিয়েছে। আলফির রাগ হচ্ছে। নিঝুমের বাহুতে শক্ত হাতে ধরে নিজের দিকে টেনে এনে বলে, ইউ নো হোয়াট, ইউ আর সো কমপ্লিকেটেড। অ্যাকচুয়ালি গার্লস মাই এন্ড আর ভেরি কমপ্লিকেটেড। নিঝুম নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, মোটেও না। আপনি বলুন, আপনি কেন রেহামকে জব অফার করেছেন? ও তো অ্যাপ্লাইও করেনি। দমে যায় আলফি। নিঝুমের হাত ছেড়ে দেয়। আমার কাছে মনে হচ্ছে শি ইজ ক্যাপেবল, দ্যাটস ওয়াই। নিঝুম তাচ্ছিল্য করে বলল, ও তাই? একজন আপনার অফিসে অ্যাপ্লাই করলোই না, ইন্টারভিউ দিল না, কিন্তু আপনি জেনে গেলেন সে ক্যাপল। আপনাকে কি ও স্বপ্নে নিজে এসে ক্যাপেবিলিটি দেখিয়েছিল? আলফি খানিকটা বিরক্ত নিয়ে এগুলো নিঝুমের দিকে, তারপর বলল, লিসেন, তোমার যদি মনে হয় যে আমি ওর প্রতি ইন্টারেস্ট, তাহলে তুমি ভুল। রেহাম অ্যাপ্লাই করেছিল, তবে সেটা এখন না, অনেক আগে। তখন আমরা ওকে রিজেক্ট করে দিয়েছিলাম। নিঝুমের ঝাঁঝালো প্রশ্ন।
তাহলে এখন কেন জব দিলেন? তোমার জন্য। হ্যাপি নাও। তুমি যদি কাল বিকেলে ওভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে না যেতে, তবে রেহামকে আমি তোমার সামনে আমার গার্লফ্রেন্ড বানাতাম। তুমি তো আমার থেকে ডিভোর্স চাও, তাহলে তোমার তো কান্নার কোনো রিজনই ছিল না। আমি প্রথম থেকে তোমাকে রাখতে চেয়েছি, তুমি থাকতে চাওনি। ভেবেছিলাম তুমি আমার পরিচয় শুনে খুশি হবে, বাট নো, সরাসরি ডিভোর্স চেয়ে বসলে। নিঝুমের মতো মস্তকে দাঁড়ানো আলফি আরো বলে, I know I was wrong and I confessed this, but you could listen to that reason first. Don't be sorry. I love you. আমি তোমাকে হারাতে চাইনি বলেই সত্যি লুকিয়ে গেছি। I am sorry. দুজন দুজনের চোখে নিমেষে চেয়ে আছে, অতঃপর একে অপরের বাহুবন্ধ আবদ্ধ করে নেয়। দূর থেকে পিয়া ও রেহাম সাহারিয়াম প্রত্যানিত চিত্রে তা দেখছে। পিয়া বলে, যাক, সব মিস আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছে, আমি তবে এই ফ্ল্যাটে না করে দেই। সাহারিয়া কৌতূহল হয়ে শুধায়, কোন ফ্ল্যাট? যেখানে কালকে ডিসেম্বরের 1 তারিখ নিঝুমে ওঠার কথা ছিল। অ্যাডভান্স হাফ পেমেন্ট করে দিয়েছে, এখন তো আর নিঝুম সেখানে যাবে না। হ্যাঁ হ্যাঁ, ম্যাম তো এখন স্যারের বাড়িতেই যাবে। রিয়াম কিছু একটা ভেবে হেসে সাহারিকে জিজ্ঞেস করে, বাই দ্য ওয়ে, আমার জব থাকবে তো? আমাকে হারাপ করার উদ্দেশ্যে ছিল নিজুমকে জেলাস করানো, কিন্তু আমার মন মানিনি। ও জেলাস হয়েছিল, কাঁদছিল খুব। কালকে ও চলে যেতে চেয়েছিল। পিয়ার কথায় প্রতি উত্তরে সাহারিয়া বলে, স্যারও ম্যামকে কাটতে দেখে 360 ডিগ্রি প্ল্যান করিয়ে ফেলেছে। অবশ্য তার আরও একটা কারণ আছে, অ্যালেক্সের জ্ঞান ফিরেছে। অ্যালেক্সের প্যারেন্টস ওকে সপ্তাহ খানেক আগে অটোয়া থেকে নিয়ে গিয়েছিল, সেখানেই কালকে ওর জ্ঞান ফিরেছে। অ্যালেক্সকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। এত মার খাওয়ার পর আবার আসবে না। আসবে। অ্যালেক্স এখন একা না, ক্যামেলিয়াও আছে অ্যালেক্সের বাবার কোম্পানির সাথে। ক্যামেলিয়া 1 বছর আগে একসাথে কাজ করেছিল। রিসেন্টলি ক্যামেলিয়ার পার্টনার যার সাথে মিলে স্যারের ক্ষতি করতে চেয়েছিল, সে অ্যালেক্সকে হাসপাতালে দেখতে গিয়েছিল। রেহাম মাথায় হাত দিয়ে বলে, এত কমপ্লিকেশন কেন? একটা না মিথ্যে আরেকটা। এগুলো যেন ম্যাম না জানে। জানবে না? পিয়া ও রেহাম সাহারিয়াকে আশ্বস্ত করলো। 10 পার্কের ঘোরাঘুরি শেষে ওরা সবাই একসাথে ডিনার করে ফিরল। আলফি নিঝুমকে পিয়াদের ফ্ল্যাট থেকে লাগেজ সহ একেবারে নিয়ে এসেছে। গাড়ি থেকে নিঝুমের মনের মধ্যে অন্যরকম লাজুকতা ভর করলো। দাঁড়িয়ে রইল বাইরে। আলফি বাড়ির দরজার কাছে গিয়ে পেছন ফিরে নিঝুমকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে, হোয়াট হ্যাপেন্ড? হোয়াই আর ইউ স্ট্যান্ডিং? নিঝুম থতমতকে কিছু বলতে চাইলো, কিন্তু বলার মতো কিছু না পেয়ে কৃত্রিম হাসলো। আলফি লাগেজটা দরজার কাছে রেখে এসে নিঝুমের হাত ধরে ভেতরে নিয়ে যাচ্ছে। বাড়ির ভেতরে গিয়ে নিঝুম নিজের লাগেজ নিয়ে নিচতলায় ওই রুমটায় যাচ্ছে। আলফি পানি খেতে খেতে তা দেখে প্রশ্ন ছড়ে, তুমি ওই রুমে যাচ্ছ কেন? নিঝুম ঘুরে তাকালো, বলল, আমি তো ওই রুমেই থাকি, তাই যাচ্ছি। আলফি পানির গ্লাসটা টেবিলে রেখে নিঝুমের দিকে এগিয়ে আসে। তারপর দুষ্টু হেসে নিঝুমের কপাল থেকে গাল পর্যন্ত আঙুলের স্পর্শ এঁকে বলে, সুইটহার্ট, দ্যাটস টাইম ইউ ডিটেন্ট নো দ্যাট I am your husband, but now is no, so? শিউরে উঠল নিঝুম। শুকনো ঢোক গিলল, মুখের কথা তোতলে যাচ্ছে। বলে, আই থিঙ্ক ইউ শুড টেক সাম টাইম। আলফি হতাশ হয়ে বলল, বিয়ের পর থেকে তো তুমি যেহেতু টাইম চাচ্ছ, ওকে। তারপর আলফি সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলো। নিঝুম বলে, আমাদের রিসেপশন পর্যন্ত টাইম চাই। আমি চাই পুরো দুনিয়া জানুক আমি তোমার ওয়াইফ, কোনো লুকোচুরি না। আলফি হাসলো, অতঃপর বলল, I also want to announce our marriage in front of everyone and it will be soon. বলে আলফি মৃদু হেসে উপরে চলে গেল। রুমে গিয়ে সাহারিয়াকে কল করলো। আপডেট বলো। স্যার, অ্যালেক্স অনেকটাই রিকভার করছে। এসব মিস্টার প্যাটিসনের জন্যই সম্ভব হয়েছে। আই থিঙ্ক উনি অ্যালেক্সের মাধ্যমে আপনার উপর। তুমি নজরে রাখো। তারপর ফোন কেটে আলফি খানিক চিন্তায় পড়ল। আজকে সকালেই জানতে পেরেছে অ্যালেক্স কোমা থেকে ফিরেছে, কিন্তু প্যাটিস অ্যালেক্সকে আসলে কী কারণে সাহায্য করছে এটাই ঠিকভাবে বুঝতে পারছে না।
প্র্যাকটিস চাললে তার সাথে সামনাসামনি ফাইট করতে পারে, কিন্তু সে ক্যামেলিয়াকে ব্যবহার করে এখন অ্যালেক্সকে। এই প্র্যাকটিসের অধ্যায় তার লাইফ থেকে যত দ্রুত সম্ভব সরাতে হবে। ক্যামেলিয়ার সাথে প্র্যাকটিসও এক্সপোর্ট হয়েছে। ওদের দুজনের নামেই পুলিশ কমপ্লেন করে রেখেছে আলফি। ভাবনা চিন্তা বাদ দিয়ে আলফি ফ্রেশ হতে গেল। নিচুম হাত মুখ ধুয়ে বের হতেই দেখলো ফোন ভাইব্রেট হচ্ছে। ফোন উঠিয়ে দেখে প্রিয়া 2বার কল করেছে। নিচুম কল ব্যাক করে হ্যালো বলতে অপর পাশ থেকে প্রিয়া বলে ওঠে, এত সময় লাগে ফোন উঠোতে? 2বার কল করলাম। কি করছিলিস এতক্ষণ? আলফির সাথে রোম্যান্স করছিলিস বুঝি? বলে হি হি করে হাসলো প্রিয়া। নিচুম লাজুকভাবে কপট রাগ দেখিয়ে বলে, বেশি বুঝিস তুই। আমি ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছিলাম। ও আমি আরও ভাবলাম হাজব্যান্ডের সাথে রোম্যান্স করছিস হয়তো। আজ তো তোদের ফার্স্ট নাইট হওয়ার কথা। ইজ এ হাজব্যান্ড ওয়াইফ? প্রিয়া ও রেহাম হাসছে। নিঝুম বলে, না, আমি ওর থেকে সময় চেয়েছি। আরও সময়? কি ভাই তুই? তোদের বিয়ের 2 মাস হলো, এখনো সময় নিচ্ছিস? বেচারা আলফি, মায়া হচ্ছে ওর জন্য। এই শীতের রাতে বেচারা বউ থেকেও নেই, এত হট ওয়াইফ থাকতেও সিঙ্গেল কাটাতে হচ্ছে। প্রিয়া এই অসভ্য কথায় নিঝুম বিরক্ত হচ্ছে। এসব পাঠ না, বুকে কেন কল করেছিস সেটা বল। প্রিয়া ডোন্ট কেয়ার মুডে বলল, তোদের সিচুয়েশন জানতে আমি রেহাম তোদের সিচুয়েশন জানতে এক্সাইটেড ছিলাম, কিন্তু আমরা হতাশ। তুই কি না এই রোমান্টিক স্নোফলে ওয়েদারে আলফিকে দূরে সরিয়ে রাখছিস? জেনেছিস না, এবার রাখ। বলে নিচুম কল কেটে দিল। তারপর লম্বা করে শ্বাস নিয়ে মোটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ল। সকালে ব্রেকফাস্ট টেবিলে বসে আলফি বলল, তোমার বড় আম্মুদের বলেছ? কি? এই যে তুমি আমার কাছে মানে জানের কাছে আছো, ওনাদের আমার পরিচয় বলেছ? এখনো বলিনি, বলবো। এক কাজ করো, ওনাদের এখানে ডেকে নাও। আমিও মম ড্যাডকে আসতে বলছি। নেক্সট উইকে তো তোমার বার্থডে, একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে যাক, ওনারও সারপ্রাইজ পাবে। নিচুম খুব খুশি হলো। আচ্ছা, আমি এক্ষুনি কল করে বলছি। আলফি হালকা হেসে খেতে থাকে। নাস্তা শেষে নিঝুম খুব নির্ঝরাকে কল করলো। তারপর তার বার্থডের জন্য আসতে বলল। নির্ঝর প্রথম জাহান জেনে যাবে বলে না করলেও নিঝুমের জড়াজড়িতে হার মেনে রাজি হলো। বলল, দেখ, আব্বু তোকে পেলেই ওর জায়ানের কাছে তুলে দিতে চাইবে। ওহো ভাইয়া, রিল্যাক্স। আমি জায়ানকে ভয় পাই না। বড় আব্বু যা খুশি করুক, আমি তোমাদেরকে আমার বার্থডেতে চাই মানে চাই। তোর যেহেতু চিন্তা নেই তাহলে আর কি বলবো। ইদানিং এমনিতেও খেয়াল করেছি তুই জায়ানকে ভয় পাস না, এটা ভালো। আমি আব্বুকে রাজি করানোর চেষ্টা করব, কিন্তু তুই তো জানিস আব্বু তোর জন্মদিনে তোর জন্য সেই 4 বছর থেকে একটা চকলেট আনে না, সেখানে এত দূর যাবে। হুট করেই নিঝুমের মন খারাপ হয়ে গেল। ছোটবেলা থেকে বড় আব্বুর তার প্রতি এই তিক্ত মনের পরিচয় সে জানে। আগে খুব কাঁদতো, এখন আর কাঁদে না, অভ্যাস হয়ে গেছে। নিঝুম বলল, বলে দেখ, যদি কোনো উদ্দেশ্য হলেও রাজি হয়। নিশ্চয় সাই দিল। মিসেস আয়শা তো নিঝুমের বার্থডে কানাডাতে ওর সাথে দেখা করতে যাবে শুনে মহা খুশি। এখনই ওর জন্য কি কি নিবে, রান্না করে নিবে, সেসব লিস্ট করতে লেগে পড়েছে। কতদিন পর নিঝুমকে দেখবেন তিনি। মিস্টার নয়ন রাজি হবে কিনা তা নিয়ে নির্ঝরের সন্দেহান, কিন্তু নির্ঝরকে অবাক করে দিয়ে তিনিও রাজি হয়ে গেলেন। তিনি বললেন, চলো তবে, আমারও কানাডাতে একটা কাজ আছে। নিচের ভেবাচাকা খেয়ে মাথা দুলিয়ে বাবার আর স্টাডি রুম থেকে বেরিয়ে এলো। কিন্তু এদিকে মিস্টার নয়নের রাজি হয় আরেকটা কারণ। কানাডাতে জায়ানের কোম্পানির সাথে ডিলটা নিয়ে একটা মিটিং আছে। জায়ানও কানাডাতে আর নিঝুমও, তাই জায়ানের কাছে নিঝুমকে তুলে দিতে চান তিনি। আলফিও নিঝুমের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, যেটা ওর 20তম জন্মদিনেই দিতে হবে। আলফি কিস্টং এসেছে অ্যালেক্সের সাথে দেখা করতে, হাতে ফুলের বুফে। অ্যালসির মা আলিফকে এখানে পছন্দ করছেন না, তিনি ছেলের কেবিন থেকে বেরিয়ে যান। আলফির বাবা মিস্টার আনোয়ারসের নীরব হয়ে আছেন। আলফি অ্যালেক্সের বেডের কাছে ফুলের বুকটা রেখে বলল, হাউ ডু ইউ ফিল নাও? অ্যালেক্স আলফিকে দেখে হতবাক হয়ে চেয়ে আছে। অতঃপর আলফির কণ্ঠ শুনে উত্তেজিত হয়ে বলে, গেট আউট ফ্রম হেয়ার, ইউ bastard. Get out from this cabin.
মিস্টার আন্ডারউডস ছেলে শান্ত করার চেষ্টা করছেন। আলফিকে বলেন। Alfie, can you please wait for me outside? আলফি হালকা হাসলো। অতঃপর অ্যালেক্স চোখের দিকে তীর্যক দৃষ্টিতে চেয়ে বলল, শিওর আঙ্কেল, বাট আই উড লাইক টু গিভ সামথিং টু অ্যালেক্স। অ্যালেক্স বড় বড় শ্বাস নিতে নিতে আলফির দিকে চেয়ে আছে। আলফি পকেট থেকে অ্যালেক্সের ফোনটা বের করে ওর হাতে দেয়, তারপরে বলে, ইউর আইফোন, ওয়েন ইউ আনলক ইট ইউ উইল ফাইন্ড ইট নিউ। অ্যালেক্স নিজের ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। সে পরশু থেকে নিজের ফোনটা খুঁজে চলেছে। অ্যালেক্সটিকে সে বলেছে যে ওই রাতে নির্ঝুমের যে ভিডিও করেছে যখন নির্ঝুম সেন্সলেস ছিল সেটা সে দিবে। ভিডিওটা দিয়ে আলফিকে ব্ল্যাকমেল করা যাবে। আলফি তো জানে না কী ধরনের ভিডিও অ্যালেক্সের কাছে আছে, কিন্তু অ্যালেক্স তার ফোনটা পাচ্ছিল না। পুলিশকে বলার পর পুলিশ বলেছে ওরা কোনো ফোন পায়নি। আলফি ফোনটা দিয়ে চলে যাওয়ার আগে বলে, উইশ ইউ এ ভেরি স্পিডিং রিকভারি মাই ফ্রেন্ড। তারপর মিস্টার অ্যান্ডার্স শরণকে বিদায় জানিয়ে হাসপাতাল থেকে চলে আসে। গাড়িতে বসে আলফি মুচকি হাসছে। সে সেই দিনে অ্যালেক্সের ফোনটা নিয়েছিল। তারপর ফোনের সব ডেটা ডিলিট করে একদম ফ্ল্যাক্স মেরে মেমোরি কার্ড সহ ড্রেস করে দিয়েছে। অ্যালফির বাবা অলরেডি ইউনিভার্সিটিতে অটোয়া থেকে অ্যালেক্সকে সরিয়ে নিয়েছে। ছেলে সুস্থ, ছেলেকে একবার নিজের কাছে কিংস্টনে রাখবে। তিনি অ্যালেক্সের নামে কিছু মেয়ে গঠিত অভিযোগও পেয়েছেন। অ্যালফি তাই অ্যালেক্সকে নিয়ে নিশ্চিন্ত। সাহারিয়া গাড়ি ড্রাইভ করতে করতে শুধায়, স্যার, মিস্টার পার্টিসনের কি করবেন? অ্যালফি সামান্য হাই তুলে চোখ বন্ধ করে বাঁকা হেসে বলে, নাথিং। বিজনেস ওয়ার্ল্ডে এক দুইজন রাইভেল না থাকলে আসলে গেমটা জমে না। অ্যান্ড আই এম এনজয়িং দিস গেম। সাহারিয়া মৃদু হেসে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। সকাল সকাল মিস্টার জোনায়েদ ও মিসেস আর্লিন আলফির বাড়িতে এসে হাজির। আজ সাপ্তাহিক ছুটির দিন। নির্ঝুম মিসেস আর্লিনকে থেকে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। আই মিস ইউ আন্টি, হাউ আর ইউ? আই মিস ইউ টু ডিয়ার। মিস্টার জোনায়েদ নিজের হাত থেকে ইশারা করে বলে, তোমার আন্টি দেখো তোমার জন্য কত কিছু নিয়ে এসেছে। তিনি ব্যাগগুলো রাখেন। নির্ঝুম ব্যাগ খুলে দেখে তার স্ট্রবেরি কেক, রাসবেরি ও ব্লুবেরি কেক, পেস্টিন এসেছে ভরা। নির্ঝুম একটা রাসবেরি কেকের পিস নিয়ে খেতে খেতে বলল, আন্টি ইজ টু মাস ইয়াম্মি। মিসেস আলোইন তৃপ্তি নিয়ে হাসলেন। মিস্টার নয়ন, মিসেস আয়শা ও নির্ঝর আজকে কটোয় আসছে। মিস্টার জুনায়েদ ও নিঝুম গেছে এয়ারপোর্টে ওনাদের আনতে। কিছুক্ষণ আগে ফ্লাইট ল্যান্ড করেছে। ব্যাগপত্র রিসিভ করে ওনারা এসেছেন। নিঝুম প্রথমে তার বড় আম্মুকে দেখে মাত্রই ছুটে যায়। মিসেস আয়শা ও নিঝুমকে দেখে আপুল হয়ে পড়েন। 2 মাসের বেশি সময়ের পর তিনি মেয়েকে দেখছেন। কত শত কথার ঝুলি সেখানেই খুলে বসেন। নির্ঝরও কতদিন পর বোনকে সরাসরি দেখে খুব খুশি, কিন্তু মিস্টার নয়নের মধ্যে কোনো হেলদোল নেই। তিনি নিঝুমের সাথে আসা ব্যক্তিতে হ্যালো বলে হাত মেলায় শুধু। তারপর সবাই গাড়িতে উঠে বসে। নিঝুম তার বড় আব্বু নিয়ে বাড়িতে গিয়ে দেখে আলফি ও মিসেস আর্লিন একজনের মধ্যবয়সী মহিলার সাথে কথা বলছে। মহিলাটি নিঝুমকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বললেন, She must be white. ইয়েস, সি ইজ। মিস্টার নয়ন তো আলফিকে দেখে হতবাক। তেমন অবস্থায় মিসেস আয়শা ও নির্ঝর নিঝুমের হাত ধরে বলে, তুই না বলেছিলি আলফির বাসায় থাকিস? হ্যাঁ, ওই তো আলফি। নির্ঝর অবাক হওয়ার স্বরে বলে, ও আলফি, এতদিনে তুই ওর সাথেই ছিলি? তুই জানিস ওর আসল পরিচয়? নিঝুম হাসলো খানিক, তারপর জবাব দিল, প্রথমে জানতাম না, পরে ও নিজেই সবটা ক্লিয়ার করেছে। আমি তো ওকে আলফি রূপেই প্রথম থেকে ভালোবাসতাম। মিসেস আয়শা পাশ থেকে নিঝুম ও নির্ঝরের কথা শুনলেন, কিন্তু মিস্টার নয়ন এখনো বুঝতে পারছে না নিঝুম জাহানারের সাথে আছে। নিঝুম কি তা জানে? আলফি এগিয়ে এসে মিস্টার নয়নকে দিকে হাত মিলিয়ে বলল, হ্যালো মিস্টার চৌধুরী। উপস, সরি, ফাদার ইন ল। আলফির মুখ থেকে ফাদার ইন ল শুনে মিস্টার নয়ন নিঝুমের দিকে তাকালো, কিন্তু নিঝুমের মুখে অবাক হওয়ার বেশ মাত্রা নেই। তিনি আলফির হাত ধরে একটু আড়ালে নিয়ে গিয়ে ফিসফিস করে শুধালো, নিজুম তোমার পরিচয় জানে? আমি তো আরও এসেছিলাম নিজুমকে তোমার হাতে তুলে দিতে। তুমি ইমেল চেক করো, পরশু তোমাকে ইমেল করেছিলাম। আলফি চমৎকারভাবে হেসে বলে, পেয়েছি, আপনার ইচ্ছাও পূরণ হবে।
কালকে ঝুমের বার্থডেতে আপনি ওকে আমার হাতে তুলে দিবেন। আগামীকাল আমাদের রিসেপশন। মিস্টার নয়ন যেন ঘোরের মধ্যে নির্ঝুমে যার সাথে সংসার করতে চায় না বলে পালিয়ে এসেছে, তার সাথে এতদিন এক বাড়িতে থাকছে, আবার রিসেপশনও তিনি বললেন। নিজুম তোমাকে মেনে নিয়েছে? ইয়েস। বলেই চোখ টিপল আলফি। কিছুক্ষণের মধ্যে মিসেস আয়শা ও মিসেস আলিনের মধ্যে বেশ ভাব হয়ে গেল। ওনারা দুজন মিলে নির্ঝুমের জন্য গাউন সিলেক্ট করছে। সামনে নির্ঝুম গালে হাত দিয়ে বসা। নির্ঝুমকে পছন্দ করতে বললে নির্ঝুম যেটাই দেখাচ্ছে সেটাই ওনারা খুদ বের করছেন। সত্যি বলতে নির্ঝুম গাউনগুলোর মধ্যে একটাও পছন্দ করতে পারছে না। সবগুলো ব্রাইডাল গাউনের মতো, তবে বেশ মোটা ফেব্রিক্সের। কিন্তু কাল তার জন্মদিনের জন্য ব্রাইডাল গাউন কেন পছন্দ করেছে সেটাই সে বুঝতে পারছে না। তার কাছে যদি সবগুলো ভালো লাগছে, তাই মেয়েরা যেটা শেষে সিলেক্ট করবে সেটাই সে পরবে। নিঝুম যখন গালে হাত দিয়ে বসে বসে বোর হচ্ছে, তখন আলফির নাম্বার থেকে তার ফোনে কল আসে। কল দেখে সে আশেপাশে তাকায়। আলফি তো বাড়িতেই, তাহলে কল দিচ্ছে কেন? নিঝুম ফোন রিসিভ করে উঠে গেল। এখনই ব্যাকইয়ার্ডে আসো। নিঝুম দেখলো বাইরে স্লো হচ্ছে। সে বলে, বাইরে তো বেশ ঠান্ডা, তুমি বাইরে কেন গেলে? বিকজ নাও আই এম সো হট, কাম ফাস্ট। আলফি উত্তর শুনে নিঝুমের কান গরম হয়ে গেল। সে পিছু ঘুরে তার মায়ের দেখে নিয়ে গায়ে মোটা লেদার কোটটা জড়িয়ে বাইরে বের হয়। ডিসেম্বরে বরফে আচ্ছাদিত কানাডার গাছগুলো শুকনো ডাল ছাড়া কিছুই মনে হয় না। পাতাবিহীন গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। গাছের শাখা প্রশাখা বরফ জমে থাকে। নিঝুমের হাতে হাত ঘষতে ঘষতে ব্যাক ইয়ার্ডে যায়, যেখানে জিঙ্কো ও ম্যাপল গাছগুলো সব পাতা ঝরে গেছে। সেখানে গিয়ে পুরো ব্যাগ ইয়াক ছোট ছোট ল্যান্টিং ও মরিচবাতি দিয়ে আলোকসজ্জায় সজ্জিত। পাতাবিহীন গাছগুলো শাখা প্রশাখা মরিচবাতি লাগানো। নিঝুমের চোখ মুখ খুশিতে ঝলমলিয়ে ওঠে। সে মুখে হাত দিয়ে পুরো জায়গাটা দেখছে। এত সুন্দর লাগছে পুরো জায়গাটা। কিন্তু আলফি কোথাও নেই। সে এটা আরেকটু সামনে এগুলো খুঁজলো আলফিকে। তখনও কানের কাছে তুড়ি বাজানোর শব্দে পেছনে ঘুরে দেখে আলফি হাঁটু গিরে বসে আছে, হাতে একটা আংটির বক্স। আলফি বলছে, আজ এই তুষারের আচ্ছাদিত আলোক ঝলমলে সাজের বেলায় আমি তোমাকে বলতে চাই ভালোবাসি ঝুম। উইল ইউ বি মাই সাইড ফর লাইফ টাইম? নিঝুমের মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আলফি তাকে এত সুন্দরভাবে প্রপোজ করছে। চোখে অশ্রুজল ভিড় জমালো। অশ্রুসিক্ত নয়নে হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে হাত বাড়িয়ে দিল। আলফি ওর বাম হাতের অনামিকায় আংটি পরিয়ে হাতের উল্টো পিঠে গভীর চুম্বন ঠোঁটে ছুঁয়ে দিল। অন্যরকম শিহরণ বয়ে গেল নিঝুমের মধ্যে। তখনই করতালির শব্দ ভেসে এলো। নিঝুম সামনে তাকিয়ে দেখে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে, সবার মুখে তৃপ্তির হাসি। আলফি উঠে দাঁড়ালো, নিঝুমের হাত ধরে ওদের উদ্দেশ্য করে বলল, বিয়েটা লুকিচুরির মধ্যে হলেও কালকে রিসেপশনটা আমি আমার ফ্যামিলি কলিংদের সাথে নিয়ে সেলিব্রেট করব। নিঝুম সন্দিহান হয়ে বলে, রিসেপশন? আলফি মুচকি হেসে নিঝুমের এক গালে হাত দিয়ে বলে, ইয়েস সুইটহার্ট, কালকে আমাদের রিসেপশন। তারপর সে নিঝুমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তুমি তো বলেছিলে রিসেপশন পর্যন্ত টাইম চাও। এই রোমান্টিক ওয়েদারে বউ ছাড়া থাকা যায় না, বুঝলে? তাই ভাবলাম দেরি কেন করব, কালকে রিসেপশনটা হয়ে যাক আমার সাথে, আমাদের ফার্স্ট নাইট। নিঝুম লজ্জায় আলফি ধরে রাখা হাতে নখ বসিয়ে দেয়। তাও আলফি হাসছে। ঠিক রাত 12টা। পরিবারের সবাই একসাথে মিলে নিঝুমের জন্মদিনে কেক কাটছে। সন্ধ্যার একটু পরে আলফির ফুপা ফুপি ও টিনা এসে পৌঁছেছে। নিঝুম কেক কেটে প্রথম পিস তার বড় আম্মুকে খাওয়ালো। তারপর আলফিকে একে একে সবাইকে কেক খাওয়াতে গেল তার বড় আব্বুর কাছে। মিস্টার নয়ন সবার থেকে দূরে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে নিঝুমের দিকে চেয়ে আছেন। নিঝুম ওনার মুখের সামনে কেক ধরে বলল, বড় আব্বু, আব্বুকে তো আমি সেই ছোটবেলায় হারিয়েছি। তারপর আমার কাছে বাবা মানে তুমি, আর মা মানে বড় আম্মু। ছোট থেকে তুমি আমার জন্য অনেক করেছো। আমাকে সহ্য করতে না পারলেও আমাকে কিন্তু রাস্তায় ফেলে দাওনি। জোর করে বিয়ে দিলেও আমার পছন্দের মানুষের সাথে অজান্তেই বিয়ে দিয়েছো। আমার কোনো জিনিসের অভাব রাখোনি। একটাই কষ্ট ছিল আমার, যে তোমার থেকে বাবার আদরটা পাইনি। তাও আমার আজ দুঃখ নেই। বলতে বলতে নিঝুমের চোখের কোণে অশ্রু ভিড় করলো। তেমনটা মিস্টার নয়নের ক্ষেত্রেও। নিঝুম আরও বলল, আমি আজ তোমার কাছে একটা শেষ আবদার করব, রাখবে প্লিজ? মিস্টার নয়ন ইশারায় সম্মতি দিল। নিঝুম অস্ত্রসিক্ত নয়নে হালকা হেসে বলল,
আমার রিসেপশনে আমি তোমার ও বড় আম্মুর হাত ধরে হাঁটতে চাই। মিসেস আয়শা ওড়নার কোণ দিয়ে চোখ মুছলেন। মিস্টার নয়ন মৌন সম্পত্তি দিয়ে একটু রুমের দিকে গেল। তারপর ফিরে এসে নিঝুমের হাতে একটা পেপার দিয়ে বললেন, এটা তোমার এতদিন আমার কাছে আমানত ছিল। তোমার বাবা তোমার নামে বান্দরবনের রিসেপ্টটা লিখে দিয়ে গেছিল। তোমার 20 বছর বয়স হতে তুমি এর সম্পূর্ণ মালিক হলে। এটা নিয়ে আমাকে এর বার থেকে মুক্ত করো। নিঝুম নিতে চাইল না। মিসেস আয়শা বললেন, তোমার বাবা মৃত্যুসজ্জায় আমাকে ও তোর বড় আব্বুকে বলে গেছেন এটা যেন তোকে দেয়া হয়, ওনাদের শেষ স্মৃতি, তোর জন্মস্থান, তাই না করিস না। অতঃপর নিঝুম নিল। হুট করে সবাইকে অবাক করে দিয়ে নিঝুম মিস্টার নয়নকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলল। মিস্টার নয়নও এতক্ষণে যাবৎ আটকে রাখা অশ্রুকণা ছেড়ে দিলেন, আগলে নিলেন মেয়েকে। উপস্থিত সকলে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছে। রাত গভীর হতে গভীরতা। টিনা ও মিসেস তাহিনা মিলে নিঝুমকে মেহেদি পড়াচ্ছে। মিসেস আয়শাও বসেছিলেন, কিন্তু এত লম্বা জার্নি করে আসতে নিঝুম ওনাকে জোর করে ঘুমাতে পাঠিয়েছেন। টিনা যদিও সুন্দর করে ডিজাইন করতে পারছে না, তাও কোনো মতে পাচ্ছে। মিসেস তাহিনাও নিঝুমের এক হাতে পৃষ্ঠে মেহেদি পরিয়ে চলে গেছেন। অতঃপর রাত 3টার দিকে টিনা ও নিঝুম সবাই গা এলিয়ে ঘুমিয়ে গেছে। আলপি নিচে নেমে এলো, হাতে দুটো ব্ল্যাঙ্কেট টিনা ও নিঝুমের গায়ে জড়িয়ে দিল। যদিও রুমে হিটারের কারণে শীত বাপটাই নেই। আলপি নিঝুমের সামনে হাঁটু গেড়ে বসে অপলক ঘুমন্ত নিঝুমকে দেখছে। নিঝুম মেহেন্দির জন্য বেকায়দা শুয়ে ঘুমাচ্ছে। আলপি ওকে সোজা করে শুইয়ে দেয়, তারপর কপালে নিজের উষ্ণ ঠোঁটের স্পর্শ দিয়ে পাশের সিঙ্গেল সোফায় বসে থাকে। ভোরের উজ্জ্বল আলো ফুটতেই নিঝুমের ঘুম ভেঙে যায়। মোটা কাজ ভেদ করে ভেতরে শুভ্রতার অন্ধকার দূর হয়েছে। নিঝুমের ঘুম ভেঙেছে। হাতের মেহেন্দি শুকিয়ে টানা টানা অবস্থা। নিঝুম উঠে বসে, তারপর দেখে তার পাশে সিঙ্গেল সোফায় আলপি বসে বসে ঘুমাচ্ছে। অপর পাশের সোফায় টিনাও ঘুমাচ্ছে। নিঝুম নিঃশব্দে উঠে দাঁড়ালো। আলপি সোফার কাছে গিয়ে কয়েক সেকেন্ড মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে আলতো হাতে ওর এলোমেলো কপালের উপর আসা চুলগুলো সরাতে চাইলো, কিন্তু অবাধ্য চুলগুলো আবারও কপালে এসে ভিড় করছে। নিঃশব্দে হাসলো নিঝুম। তারপর পা টিপে টিপে কিচেনে গিয়ে সিকনে শুকনো মেহেন্দিগুলো ঝেড়ে ফেললো। মেহেদির রং হাতের তালুর পৃষ্ঠে বেশ সুন্দর লাল হলেও পিঠের পৃষ্ঠে তেমন রং হয়নি। সে শুনেছে পানিতে লবণ ফুটিয়ে দিলে এর ভাপ নিলে মেহেদির রং গাঢ় হয়। তাই ভাবলো চা বানাবে আর তাতে লবঙ্গ দিবে। যেই ভাবা সেই কাজ, চা বানাতে লেগে পড়লো। প্রথমে পানিতে লবঙ্গ ফুটিয়ে হাতে ভাপ নিল, তারপর ফ্রিজ থেকে মিল্কস বের করে ফুটন্ত লবঙ্গের পানিতে পুরোটাই ঢেলে দিল। যেহেতু সবার জন্য বানাবে, এখন গুঁড়ো দুধ খুঁজছে। পাউচু করে কিচেন কেবিনটের খুঁজছে। তখন কোমরে পুরুষশালী হাতের স্পর্শ অনুভব করে। অতঃপর কাঁধেও থুতনিতে স্পর্শ। শরীরে দারুণ শিহরণ বয়। নিঝুম ঝুঁকে যায়। আলপি ঘুম ঘুম স্বরে বলে, সুইট হার্ট, হোয়াট আর ইউ ডুইং? নিঝুম লাজুক হেসে জবাব দেয়, সবার জন্য চা বানাচ্ছি। আমারটায় সুগার আর সুগার ফ্রি দিও না, জাস্ট 1 টিস্পুন হানি। বলতে বলতে আলপি নিঝুমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, ওর কাঁধে হালকা করে নাক ঘষে। নিঝুম কেঁপে ওঠে, কাপা লাজুক স্বরে বলে, কি করছো? বাড়িতে কিন্তু সবাই আছে। দে আর স্লিপিং, সো ডোন্ট ডিস্টার্ব মি। আলপি আরো ঘনিষ্ঠ হতে চাইলো। হুট করে সম্পানে চায়ের জন্য বসানো দুধ উতলে উঠে পড়ে যেতে ধরলে নিঝুম দ্রুত নিজেকে ছাড়িয়ে নিচে চুলা বন্ধ করে। তারপর কোমরে হাত গুজে বলে, দেখলে তোমার জন্য দুধ উতলে পড়ে যাচ্ছিল, যাও তো গিয়ে ফ্রেশ হয়ে আসো। আলপিকে এক প্রকার ঠেলেই সেখান থেকে পাঠায়। যাওয়ার আগে আলপি নিঝুমের গালে টুপ করে ঠোঁট ছুঁয়ে যায়। লজ্জাপতি লতার ন্যায় নিঝুম মাথা নুয়ে আবার চা বানাতে মনোযোগ দেয়। সাদা ফুল নেক ও ফুলের স্লিভারের প্রিন্সেস গাউন পরেছে নিঝুম। চুলগুলো কাল্লি করে ছেড়ে রাখা। মাথায় ডায়মন্ডের খুব সুন্দর একটা ক্রাউন পরেছে। কানে ডায়মন্ডের ইয়াররিং ও হাতে একটা করে ডায়মন্ড চুড়ি। নিঝুম তৈরি, টিনা তৈরি করেছে ওকে। মিসেস আয়শা নিঝুমের সাজ হয়েছে কিনা দেখতে এসে মেয়েকে অপলক নয়ন ভরে দেখলেন। তার প্রিন্সেসকে আজ সত্যি প্রিন্স লাগছে। তিনি মাশাল্লাহ বলেই কয়েকবার টিনা বলল, বলো আন্টি, কেমন সাজিয়েছি? অনেক সুন্দর, আমার প্রিন্সেসকে সত্যি প্রিন্সেস লাগছে। তাহলে তো আমাদের প্রিন্স চার্মিংয়ের আর রক্ষে নেই। বেচারা আজ বেহুশ না হয়ে যায়।
টিনার সাথে সাথে মিসেস আয়শাকেও হাসালেন। নিঝুম লাজুক হেসে হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। তখন দরজায় নক পড়লো। টিনা দরজা খুলে দেখে নিঝড়। কি চাই? নিঝড় ভুরু কুচকালো, বলল, কি চাই মানে? কেসটা গার্ডেনে এসে পড়েছে, আর কতক্ষণ? ওর সাজ হয়ে গেছে, নিয়ে আসছি। বলে টিনা নিঝড়ের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। নিঝড় ভ্যাবাচাকা খেয়ে কয়েক সেকেন্ড বোকার মতো বন্ধ দরজার দিকে চেয়ে থাকে, তারপর বিরক্তিতে কিরমির করতে করতে চলে যায়। মিস্টার নয়ন এসে দাঁড়িয়েছেন নিঝুমের রুমের দরজার সামনে। নিঝুম তার কাছে আবদার করেছে, আসছে যেন নিঝুমকে নিয়ে হেঁটে আলফির হাতে তুলে দেয়। তিনি দরজায় নক করলেন একবার। টিনা নিঝড় মনে করে বিরক্ত হয়ে দরজা খুলে দেন মিস্টার নয়ন। তারপর অপ্রস্তুত হয়ে মেলয়নির স্বরে ভেতরে আসতে বলে। মিস্টার নয়ন বলেন, সময় হয়ে গেছে, নিজুম কই? তখনই নিঝুম এগিয়ে আসে। মিস্টার নয়ন নিঝুমকে দেখে আড়ালে চোখের কোণে জমা পানিটুকু মুছে নেয়, নিজের কনুই বাড়িয়ে দেয়। নিঝুম অপলক হয়ে কোনো মতে নিজের আবেগ ভাব লুকিয়ে মিস্টার নয়নের হাত ধরে। আলফির বাড়ির গার্ডেনে খোলা আকাশের নিচে সাজানো হয়েছে স্টেজ। শুভ্র গোলাপে সজ্জিত স্টেজ থেকে রেড কার্পেট বিছানো। গেস্টের জন্য দুই ধারে টেবিল চেয়ার। সকালেই পুরো জায়গাটা বরফে আচ্ছাদিত ছিল। অতঃপর বরফ সরিয়ে জায়গাটিকে ঠিক করা হয়েছে। পাতাঝরা গাছে গাছে অ্যাটিফিউটার ম্যাপেল লিফ লাগানো। দুপুর শেষ, বিকেলের সোনা মিষ্টি রোদে ঝলমল করছে। দেখে মনে হচ্ছে শরৎকালে কোনো মিষ্টি বিকেল। মিস্টার নয়ন ও মিসেস আয়শার হাত ধরে নিঝুম রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে আসছে। ব্যাকগ্রাউন্ডে ভলনীয় সুর। আলফি স্টেজে শুভ্র স্যুট পরে দাঁড়ানো, সেই কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষায়, যখন মিস্টার নয়ন নিঝুমকে তার হাতে তুলে দিবেন। অতঃপর সেই মুহূর্তে আলফি অপলক নিঝুমের আগমনের দিকে চেয়ে আছে। মিস্টার নয়ন নিঝুমের হাতে আলফির হাত তুলে দিলেন। গেস্টদের মতো পদতালি জোয়ার উঠল। আলফি নিঝুমের হাত শক্ত করে ধরে মাইক হাতে সকলের উদ্দেশ্যে বলল, হ্যালো এভরিওয়ান, টুডে ইজ আওয়ার স্পেশাল ডে, আওয়ার ওয়েডিং রিসেপশন. Thanks you all guys for coming and celebrate with us. Now I want to introduce you to my beautiful wife, Nijum Choudhury, sweetheart and long of my life. I want to spend the rest of my life with her. তারপর রেড ওয়াইনের গ্লাস নিয়ে সকলের উদ্দেশ্যে চিয়ার্স করে পানি পান করলো। গেস্টরাও তাই করলো। তারপর আলফি নিঝুমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, You looking damn beautiful and standing. বলে আলফি নিঝুমের হাতের উল্টো পিঠে নিজের অস্ত স্পর্শ করলো। অতঃপর লজ্জায় রক্তিম হলো নিঝুম মুখবয়। নম্র মস্তিষ্কে লাজুক হেসে আলফির বাহু শক্ত করে ধরলো। তারপর আলফির মতোই বলল, অ্যান্ড ইউ লুকিং লাইক এ প্রিন্স চার্মিং ফ্রম মাই ফেল রিটেলড। অতঃপর দুজন দুজনের চোখের দিকে অন্তহীন অপলক মুগ্ধ নয়নে চেয়ে রইল। পরিশিষ্ট 10 বছর পর, এত বছরেও সবার মধ্যে ভালোবাসা একই রকম মা হলো। মিস্টার নয়ন ও মিসেস আয়শা একেবারের জন্য কানাডার টরেন্টে চলে এসেছেন। মিস্টার জোনাইদ ও মিসেস আর্লিন আগের মতো নিউ ইয়র্কে অটোয়া ব্যালেন্স করে থাকেন। নিঝুম আলফিয়াও তাই। তবে এত বছরে কিছু সম্পর্কের সমীকরণ বদলেছে। নিঝুমের সাথে টিনার বিয়ে হয়েছে। টিনা এখন নিঝুমের ননদ থেকে ভাবিও। আগস্টের এক সৌন্দর্য সন্ধ্যায় নিঝুমের জীবনের বিশেষ একটা দিন। নিউ ইয়র্কের বার্ষিক বিজ্ঞানের নতুন উদ্যাপনের অনুষ্ঠান। বিশাল সেমিনারের রুমে বিজ্ঞান মনুষ্যায় মানুষদের মাঝে বসে আছে নিঝুম, পাশে তার পুরো পরিবার। কিন্তু নিঝুম বারবার পেছন দরজার দিকে তাকিয়ে কারোর অধীর অপেক্ষা করছে। নিঝুমের এই অস্থিরতা দেখে মিসেস আর্লিন মুচকে হাসলেন, বললেন, আলফি চলে আসবে? এখনও কেন আসছে না আন্টি? ও বলেছিল ফাংশন শুরুর আগেই চলে আসবে, কিন্তু ফাংশন শুরু হয়েছে অনেকক্ষণ। রিল্যাক্স, তুমি এত টেনশন করো না তো, চলে আসবে। একটি বাচ্চা ছেলে নিঝুমের হাত ধরে বলল, Yes, Mama. Relax. That will be soon, girl. How hold my hand? নিজের 4.5 বছর বয়সী ছেলে আয়নের কথা শুনে মুচকে হাসলো নিঝুম। ছেলেটা একদম তার বাবার মতো হয়েছে। তখনই স্টেজ পুরস্কার দিতে একজনকে ডাকা হলো, যাকে দেখে নিঝুম সহ সবাই অবাক। অবাক হয়নি কেবল নিঝড়, টিনা আর আরান। স্টেজে আলফি এসে মাইক নিয়ে পুরস্কার প্রাপ্তের নাম ঘোষণা করলো।
সবাই কদতালির মুখরিত। মিসেস আয়শা খুশিতে আবেগী হয়ে নিঝুমের কপালে চুমু আঁকলেন। মিস্টার আর্লিনও তাই করলেন। মিস্টার নয়ন ও মিস্টার জোনাইদের মাথায় হাত বুলে স্টেজে যেতে ইশারা করলেন। নিঝুম স্টেজে গিয়ে ফের তাকালো। তার ভালোবাসার মানুষটার মুখে অফুরন্ত গর্বের হাসি। নিঝুমে নিজের ছেলের হাতে ধরে স্টেজের দিকে অগ্রসর হলো। স্টেজে ওঠার প্রথম ধাপে পাড়া আলবি এগিয়ে গিয়ে হালকা ঝুঁকে নিজের হাত বাড়িয়ে দিল। ততক্ষণে সেমিনারের রুমে আবারও কদতালি জোয়ার। নিঝুম লজ্জাপতি লতার ন্যায় মাথা নুইয়ে আলবির হাতে হাত রেখে স্টেজে উঠল। অতঃপর আলবির হাত থেকে পুরস্কার গ্রহণ করলো। সবার উদ্দেশ্যে নিঝুম বলল, All of my achievements and success are dedicated to my Almighty Allah. A very special thanks to my husband and all of my family members. They have been very supportive towards me over the years. I am extremely fortunate to have them as my family. Also thanks to the host for fulfilling one of my fondest dreams. Receiving these rewards from my husband and thank you. উপস্থিত সকলের উষ্ণ ও অভ্যর্থনার পর নিঝুম তার স্বামী ও সন্তানকে নিয়ে স্টেজ থেকে নেমে আসে। অনুষ্ঠানের শেষে নিঝুম, আলবি ও আরান রাতের শহর ঘুরতে বের হয়। রাত বাড়তে বাড়তে আরান ঘুমিয়ে গেছে। আলবি গাড়ি প্লেইং ব্রিজে থামালো। ব্রিজটি মাউন্টেন এবং ব্রুকলিন বারোর মধ্যবর্তী স্তর নদীর উপরে অবস্থিত। আলোক ঝলমলে ব্রিজে রাত বেরোলে বেশ আকর্ষণীয়। আরানকে ঘুমন্ত অবস্থায় গাড়িতে রেখে ওরা বের হয়। নদীর উপর বয়ে যাওয়া হালকা শীতল বাতাস। নিঝুম রেলিংয়ের কাছে দাঁড়ায়। বাতাসে ওর চুলগুলো উঠছে। উকন্ত তরক্তের চিত্তের আকাশের দিকে দৃষ্টি রাখে। আলবি পেছন থেকে ওকে ঘিরে দাঁড়িয়ে রেলিংয়ে হাত রাখে। নিঝুম প্রশান্তির চিত্তে হাসে। পরক্ষণে স্নায়ু হেসে বলে, জানো, আজ আমার খুব আব্বু আম্মুকে মনে পড়ছে। সবাই আমার পাশে, আমি খুব খুশিও, কিন্তু আমি তাও তাদেরকে মিস করছি। আলবি ওকে আরো আগলে নিল। রেলিংয়ে হাত ছড়িয়ে চড়িয়ে ধরলো নিজের বুকের সাথে, বলল, ওনারাও আজ খুব খুশি, কারণ তুমি খুশি। তুমি মন খারাপ করলে ওনারাও মন খারাপ করবে। সামনের মাসে আমাদের ম্যারেজ ডে। 11 বছর হচ্ছে, ভাবা যায়? নিঝুমের কথা আলবি ভাবুক হলো। অতঃপর বলল, 11 বছর? আমার তো মনে হচ্ছে 4-5 বছর হবে। নিঝুম মুখ বাঁকালো সামান্য, বলল, ছেলের বয়সে 4 বছরের বেশি, আর সে আসছে বিয়ের 4 বছর হয়েছে বলতে। বুঝি তো, বিয়ের 11 বছর বললে তো লোকে তোমাকে বুড়ো বলবে, তাই না? হাসলো আলবি। রম্যস্বরে জবাব দিল, আমি বড় হলে তুমিও বুড়ি? নিঝুম ঘুরে আলবির দিকে ছোট্ট ছোট চোখ করে তাকিয়ে বিরোধ করলো। মোটেও না, আমার সবে 30 চলে, তুমি তো 40 বছরের বুড়ো। আলবি খানিক ভাব নিয়ে বলল, দেখে তাই মনে হচ্ছে। দেখে মনেই হয় না বললেই তো আমি জনে জনে বলে বেড়াবো এই লোকের বয়স 40। সে প্রায় 11 বছর যাবৎ ম্যারিড। তার একটা সুন্দরী বউ আছে, সাথে কিউট দুষ্টু ছেলেও আছে। বলে মুখ বাঁকিয়ে ঘুরে দাঁড়ালো নিঝুম। আলবি শব্দ করে হাসলো। তারপর নিঝুমকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আর ইউ জেলাস? নিঝুম অভিমানী কণ্ঠে উত্তর করলো, ইয়েস, আই অ্যাম হোস্ট। মেয়েটা তোমার দিকে কিভাবে তাকাচ্ছিল, আরও কতগুলো মেয়ে তোমাকে যেন চোখ দিয়েই গিলে খাচ্ছিল। আলবি মুচকে এসে নিজের অভিমানী প্রিয়তমার থুতনিতে হাত রেখে মুগ্ধ কণ্ঠে বলল, হাজার রমণী আমাকে চাইলেও আমি কিন্তু শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে ভালোবাসি। এই প্রকৃতি, এই রাত, এই ঝলমলে আলো ছোঁয়াও জানে আমি কতটা তোমাতে আসক্ত। তোমার প্রণয় আসক্তি ওয়াইনের থেকেও তীব্র, সুইটহার্ট। আই লাভ ইউ মোর দ্যান 1,000 মিলিয়ন টাইম। প্রশান্ত হাসলো নিঝুম। আলবির বুকে মাথা রেখে প্রতি উত্তরে বলল, আই লাভ ইউ টু মিস্টার হাজব্যান্ড। নিউ ইয়র্কের ব্রুকলিনের ব্রিজে এই ঝলমলে রাত্রে আলো ছায়া প্রিয়তম ও প্রিয়তমা নিজের উষ্ণ ঠোঁটের লিমনের ভালোবাসায় সিক্ত হয়েছে। মৃদুমন্দ বাতাসে অন্তহীন প্রণয়ের সুবাস বইছে। সমাপ্ত।